সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস রোমান্টিক পিরিয়ড। তো রোমান্টিক পিরিয়ডে আমরা কি বিষয়গুলো একটু শিখবো সংক্ষেপে একটু জানিয়ে দিচ্ছি। তার আগে বলে নিই, এই পিরিয়ডের মধ্যে আমরা যা আলোচনা করব সেটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু রাইটারদের নিয়ে আলোচনা। এখানে আমরা মোট 7 জন লেখককে নিয়ে কথা বলবো, আর এর মধ্যে 4 জন লেখক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই লেখকদেরকে আলোচনার পূর্বে আমাদের একটু জেনে নেওয়া দরকার এই সময়কাল সংক্রান্ত কিছু জরুরি বিষয়। তো প্রথমেই বলে দিচ্ছি রোমান্টিক পিরিয়ড থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। আমাদের প্রথমে যেটি জিজ্ঞেস করতে পারে সেটি হচ্ছে রোমান্টিক পিরিয়ডের সময়কাল কত, অর্থাৎ কত সাল থেকে কত সাল রোমান্টিক পিরিয়ডের অন্তর্গত। সো এখানে এটা আপনাদেরকে আগেও বলেছিলাম, মনে রাখার জন্য এরকম একটা উপায় আছে, সেটি হচ্ছে 1798। সো আপনি কি এই সালটাকে একটু রোমান্টিক ভাবে মনে রাখার চেষ্টা করতে পারেন যে 7, 8, 9, 9টা শুধু মাঝখানে আসবে। সো রোমান্টিক পিরিয়ডের সালটা 7, 8, 9, শুধু 7, 8, 9, 9টা আসবে মাঝখানে। এইভাবে মনে রাখার চেষ্টা করতে পারেন। তাহলে 1798 থেকে শুরু এবং 1832 সালে শেষ, এই হচ্ছে রোমান্টিক পিরিয়ডের সময়কাল। এখন এখানে মোট কত বছর হলো? এখানে 1832 মানে হচ্ছে 32 বছর, আর এদিকে 2 বছর, মোট হচ্ছে 34 বছরের এই সময়কালটাই হচ্ছে রোমান্টিক পিরিয়ড। তো এই 34 বছরের মধ্যে এই সময়কালটাকে রোমান্টিক পিরিয়ড বলার কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো এই যুগের ফিচারস এর মধ্যে অন্তর্গত। তো আমরা সেই বিষয়গুলো একটু জেনে নেই, কি কি বৈশিষ্ট্যের আলোকে আমরা এই যুগটাকে রোমান্টিক পিরিয়ড হিসেবে বলে থাকি। যেমন ফিচারস এর মধ্যে রয়েছে, আমি কয়েকটা লিখছি। ইন্ডিভিজুয়ালিজম, মানে ব্যক্তি স্বতন্ত্রতা, ইন্ডিভিজুয়ালিজম। এরপরে এই যুগের একটা বৈশিষ্ট্য ছিল সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি মানে হচ্ছে বৈষয়িকতা। বৈষয়িকতা মানে হচ্ছে শুধু ইহকাল সংক্রান্ত বিষয়, ইহকাল সংক্রান্ত বিষয়। এছাড়াও এই যুগে ছিল লাভ অফ নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা। এছাড়া আরেকটা বৈশিষ্ট্য সরাসরি এই লাভ অফ বিউটি, সৌন্দর্যের প্রতি ভালোবাসা। সো এই মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মেইন ছিল এই যুগের ক্ষেত্রে। আরো কিছু ফিচারস রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আপনারা মোটামুটি পাবেন এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে, সেখান থেকেও আরো কিছু চাইলে দেখে নিতে পারবেন। তাহলে পরীক্ষার হলে আমাদেরকে জিজ্ঞেস করবে নিচের কোন বৈশিষ্ট্যটি রোমান্টিক পিরিয়ডের নয়, অথবা জিজ্ঞেস করবে নিচের কোন বৈশিষ্ট্যটি রোমান্টিক পিরিয়ডের অন্তর্গত। সো এইভাবে যখন জিজ্ঞেস করবে তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করব। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখেন, আমি এই যে এই যুগের কিছু ফিচারস আলোচনা করলাম, আমরা এখন দেখব এই যুগে কয়জন রাইটার ছিল, সেই কয়জন রাইটার সম্পর্কে সংক্ষেপে শুধু নামগুলো জেনে নাও। এখানে আমি সূত্র দিয়ে বলতে পারি, এইভাবে মনে রাখার চেষ্টা করবেন আপনারা। সেটি হচ্ছে ওয়ার্ড কর্তৃক স্কাকে বিকাশ করা হলো। দেখেন, ওয়ার্ড কর্তৃক স্কাকে বিকাশ করা, এখানে জাস্ট মনে রাখার স্বার্থে এটা মনে রাখতে পারেন যে ওয়ার্ড কর্তৃক স্কাকে বিকাশ, SCA। এখন এখানে মোট 7 জন রাইটারের কথা বলেছি। একটা হচ্ছে উইলিয়াম ওয়াটসন। এরপর আমি সবগুলো নাম একটু লিখে দিচ্ছি সংক্ষেপে, না লিখলেও হবে, এগুলো আপনারা জানেন, একে একে আমরা এদেরকে নিয়ে আলোচনা করব। তো মুখে বলে দিচ্ছি। ওয়ার্ড দ্বারা বোঝাতে চাচ্ছি হচ্ছে উইলিয়াম ওয়াটসন। এস দ্বারা বোঝাচ্ছি হচ্ছে স্যার ওয়াল্টার স্কট, স্যার ওয়াল্টার স্কট। আর সি তে বোঝাচ্ছে হচ্ছে এসটি কলারিজ, এতে বোঝাচ্ছে হচ্ছে জেন অস্টেইন, আর সি তে বুঝিয়েছে হচ্ছে কলারিজ, আর এস তে বুঝিয়েছি বললাম স্কট, মানে স্যার ওয়াল্টার স্কট। আর বি তে হচ্ছে লর্ড বায়রন, আমি সংক্ষেপে লিখছি। কে তে হচ্ছে আপনার জন কিটস, আর এস তে হচ্ছে পিবি শেলি। দেখেন, এই যে 6 জন আর এই একজন 7 জন রাইটারের মধ্যে রোমান্টিক পিরিয়ডের সবচেয়ে ইম্পর্টেন্ট রাইটার আপনারা মোটামুটি অনেকেই নাম জেনে গেছেন অলরেডি, উইলিয়াম ওয়াটসন, জন কিটস, বায়রন এবং শেলি। আর বাকি 3 জনকে আমরা অল্প করে পড়বো, কিন্তু সবাই সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা নিব। এই জন্য বলেছি রোমান্টিক পিরিয়ডের রাইটারদের আলোচনাটা একটু বিস্তারিত হবে। সো এই পুরো ক্লাসটা আমাদের সাথে ধৈর্য ধরে দেখবেন। সো এখন আমরা রোমান্টিক পিরিয়ড থেকে কিভাবে কিছু প্রশ্ন সেট হয় সেগুলো একটু দেখবো। ক্লিয়ার?
তার আগে একটু বলে নিই, সেটি হচ্ছে উইলিয়াম ওয়াটসনকে বলা হয় পয়েট অফ নেচার, মানে প্রকৃতির কবি বলা হয়। আর স্যার ওয়াল্টার স্কট হচ্ছে ঔপন্যাসিক ছিলেন, স্যার ওয়াল্টার স্কট। আর এরপরে হচ্ছে এসটি কলেরিজ, যিনি হচ্ছে লিরিক্যাল ব্যালাডস লেখার জন্য বিখ্যাত। লিরিক্যাল ব্যালাডস এসটি কলেরিজ আর উইলিয়াম ওয়াটসন লিখেছেন। জেন অস্টেন, এটি হচ্ছে এন্টি রোমান্টিক নোভেলিস্ট। রোমান্টিক যুগে এন্টি রোমান্টিক কে ছিলেন, সেটা হচ্ছে জেন অস্টেন। লর্ড বায়রন হচ্ছে বিদ্রোহী কবি, আমরা জানি বিদ্রোহী ইংরেজিতে রেবেল পয়েট, বিদ্রোহী কবি। আর এইদিকে হচ্ছে দেখেন বিবি শেলিকে আবার বলা হয় রিভলিউশনারি পয়েট। রিভলিউশনারি মানে হচ্ছে বৈপ্লবিক কবি, হ্যাঁ, বৈপ্লবিক কবি। তো রিভলিউশনারি পয়েট আর রেবেল পয়েট দুজন কিন্তু আলাদা, একটু খেয়াল রাখবেন। লর্ড বায়রন হচ্ছে রেবেল পয়েট আর বিবি শেলি হচ্ছে বৈপ্লবিক কবি বা রিভলিউশনারি। বায়রন হচ্ছে রেবেল পয়েট আর শেলি হচ্ছে রিভলিউশনারি পয়েট। আর বাকি থাকলো জন কিটস। জন কিটস হচ্ছে আপনার সৌন্দর্যের কবি, অর্থাৎ পয়েট অফ বিউটি। সো এই বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্র করে আমরা কিছু উদাহরণ দেখে নিচ্ছি। উদাহরণগুলো সবাই একটু আনসার করার চেষ্টা করেন। ওকে, খেয়াল করেন রোমান্টিক পিরিয়ডের ক্ষেত্রে আমরা যে সময়কালটা বলেছি সেটুকু খেয়াল রাখবেন। এরপরে রোমান্টিক পিরিয়ডে আমি বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, সেগুলো এখানে লেখা আছে। কয়েকটা একটু আমি অতিরিক্ত বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফেইথ ইন সেন্স, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে সেন্সের উপর বিশ্বাস, যেটা দেখা যায় সেটার উপর বিশ্বাস, অদেখা জিনিসের উপর বিশ্বাস ছিল না। লাভ অফ নেচার, প্রকৃতি প্রেম ছিল। এরপরে হচ্ছে আপনার হাই ক্রিটিসিজম, এই সময় অনেক সমালোচনা সংক্রান্ত গ্রন্থ হয়েছিল। তো এখান থেকে প্রশ্ন কিভাবে হতে পারে একটু খেয়াল করেন। কোশ্চেন 1 and 2 নিজেরা একটু সলভ করার চেষ্টা করেন। কোশ্চেন 1 and 2 একে বলা আছে which is known as romantic period of English literature, ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে কোনটি রোমান্টিক পিরিয়ড? উত্তর হচ্ছে রোমান্টিক পিরিয়ডের সময়কাল ওই যে বলছিলাম 34 বছর সময়কাল, 1798 থেকে 1832। এই সালটাকে আপনারা রোমান্টিক স্টাইলে লিখবেন, মানে 7, 8, 9 একটু ঘুরিয়ে লিখলে যা হয়। 2 নম্বর প্রশ্ন, রোমান্টিক পোয়েটস আর সো কল্ড বিকজ, মানে রোমান্টিক কবিদেরকে সবচেয়ে বেশি কি হিসাবে ডাকা হয়? দে আর কনসার্নড মোর উইথ হার্ট দেন উইথ হেড। কথাটার মানে হচ্ছে মাথা দিয়ে কোনো কিছু দেখার চেয়ে তারা বেশি দেখতো কি দিয়ে? হার্ট দিয়ে, অর্থাৎ হৃদয় দিয়ে। হৃদয় দিয়ে যে সমস্ত বিষয়গুলো অনুধাবন করা যায় সেগুলোর উপরই তাদের বেশি জোর ছিল। এরপর 3 নম্বর প্রশ্ন আসেন, which part of 19th century is regarded as the romantic poet? তো বলছে 19 শতকের কোন অংশ? এইখানে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। 19 শতক মানে কি? 1800 সালের শেষ অংশ, মানে হচ্ছে 18 শতক মানে আমরা জানি আবার কোনটুকু। আবার দেখেন 19 শতক মানে কোনটুকু? 19 শতক মানে হচ্ছে 1800 সাল যখন শুরু হয়েছে। সো রোমান্টিক পিরিয়ডের এজ বা সময়কালটা ছিল 1832। তাহলে 1832 মানে হচ্ছে 19 শতকের শুরুর অংশ। সো প্রশ্নটাকে একটু ঘুরিয়ে করা হয়েছে। আনসারটা হচ্ছে দ্য ফার্স্ট হাফ, দ্য ফার্স্ট হাফ। তার মানে রোমান্টিক যুগটা মূলত ছিল 19 শতকের প্রথম অংশে। 4 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ রোমান্টিক পোয়েট। প্রশ্নগুলো কিভাবে আসতেছে এগুলো একটু খেয়াল করতে হবে। রোমান্টিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি ছিল? গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এখানে সবসময় বৈষয়িক বিষয়গুলো বা পৃথিবীর যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর উপর ধ্যান ধারণা দেওয়া হতো। 5 নম্বর বলা আছে সুপারন্যাচারালিজম ইজ এ সালিয়েন্ট ফিচার অফ, অতি প্রাকৃতবাদ এটি কোন যুগের বৈশিষ্ট্য? অবশ্যই রোমান্টিক যুগের বৈশিষ্ট্য। আমরা একটু আগে বলেছি সুপারন্যাচারালিজম বা অতি প্রাকৃতবাদ, প্রকৃতির প্রতি ভালোবাসা, পয়েট অফ নেচার, এই জন্য আমরা এই যুগে পয়েট অফ নেচার পেয়েছি। প্রকৃতির কবিকে পেয়েছি উইলিয়াম ওয়াটসনকে। সো সেম ভাবে সেখান থেকে নামটা দেওয়া হয়েছে সুপারন্যাচারালিজম। সো উত্তরটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। সুপারন্যাচারালিজম কোন যুগে? রোমান্টিক পিরিয়ডে। এরপরে দেখেন আরো রয়েছে রোমান্টিসিজম ইজ মেইনলি কনসার্নড উইথ বা কানেক্টেড উইথ। রোমান্টিসিজম বা রোমান্টিক যুগটা কিসের সাথে জড়িত? প্রধানত লাভ এন্ড বিউটি, এই দুইটা বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে। লাভ, বিউটি, ন্যাচারালিজম। সো এই বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্র করে কিন্তু রোমান্টিক পিরিয়ডের যাত্রা। তারপর বলা আছে হু অফ দ্য ফলোইং নট এ রোমান্টিক রাইটার, কে রোমান্টিক রাইটার নয়? ওই যে আমরা বলছিলাম ওয়ার্ড কি করে? ওয়ার্ড কর্তৃক ইস্কাকে বিকাশ করা হয়। সো ওয়ার্ড কর্তৃক ইস্কাকে বিকাশ করা, এর মধ্যে কিন্তু ইলিয়টটা নেই। তার মানে আমরা বলতে পারছি রোমান্টিক যুগের রাইটার বাকি 3 জন, কিন্তু ইলিয়ট নয়। সো এই ছিল যে যুগ সংক্রান্ত কিছু প্রশ্ন। আর এই যুগে আমরা যে 7 জন রাইটারকে নিয়ে কথা বলবো বলেছিলাম, সেই 7 জন রাইটার অলরেডি আমি বোর্ডে আপনাদের দেখিয়েছি, তাদের ফুল নামগুলো আমি অলরেডি মুখে বলেছি। এখন দেখেন এই সাহিত্যিকগুলোর বা এই সাহিত্যিকদের বিশেষ কিছু বৈশিষ্ট্য এখানে আছে। আপনারা এই বৈশিষ্ট্যগুলো এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে হুবহু পাবেন, সেখান থেকে একটু দেখে নেবেন।
তাছাড়া আমি মুখে বলেছি, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার, এসটি কলরিজকে বলা হয় পয়েট অফ সুপারন্যাচারালিজম, লর্ড বাইরন হচ্ছে রেবেল পয়েট, ওয়াল্টার স্কট হচ্ছে রোমান্টিক যুগের বিখ্যাত ঔপন্যাসিক, পিবি শেলি হচ্ছে রেভলিউশনারি পয়েট, জেন অস্টেন অ্যান্টি রোমান্টিক নোভেলিস্ট, আর জন কিটস হচ্ছে পয়েট অফ বিউটি। সো কার কি উপাধি বা কাকে কি নামে ডাকা হয় সেগুলো আপনাকে একটু ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে দেখেন 36 বিসিএস একটা প্রশ্ন আসছে, কোশ্চেন 8 কি হবে आंसर বলেন। যেমন 36 এ বলা ছিল 36 নম্বর বিসিএস এর এই প্রশ্নটা বলেছে which of the following writers belong to the romantic period in English literature, কোন রাইটার ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে রোমান্টিক যুগে ছিলেন। সেটা আছে এই যে এসটি কলরিজ, ওই যে আমরা সূত্র লিখেছিলাম স্কাকে বিকাশ করলো, বিকাশ, হ্যাঁ মনে আছে, স্কাকে বিকাশ করলো, স্কা এস সি এ, এই যে সি তে হচ্ছে এসটি কলরিজ, এসটি কলরিজ। এরপর 9 নম্বর প্রশ্ন হু ইজ কনসিডার্ড টু বি দ্য রেবেল পোয়েট ইন ইংলিশ লিটারেচার, রেবেল পোয়েট বিদ্রোহী কবি, মানে বাংলাদেশের কোন কবির সাথে তুলনা করা হয়, কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করা হয় রেবেল পোয়েট হিসেবে লর্ড বায়রনকে বিদ্রোহী কবি হিসেবে। বিদ্রোহী আর বিপ্লব দুইটা জিনিস দুই রকম, এটা একটু খেয়াল রাখবেন। 10 নম্বরে বলা আছে পায়োনিয়ার অফ রোমান্টিসিজম, রোমান্টিসিজম যুগের বা রোমান্টিক যুগের পায়োনিয়ার কে, উত্তরটা হচ্ছে এসটি কলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লিরিক্যাল ব্যালাডস লেখার মাধ্যমে এই দুইজন কোলাবরেট রাইটার ছিল, তারা রোমান্টিক যুগের সূচনা করেছেন, এই জন্য উত্তরটা হচ্ছে বোথ। 11 নম্বর one of the four mentioned below is not a poet of romantic age, মানে চারজন নিচের কে রোমান্টিক যুগের নয়। খুব সহজ, ওই যে রোমান্টিক যুগে স্কাকে বিকাশ করা হয়েছিল, সেই স্কাকে বিকাশ ওইখান থেকে চিন্তা করেন, এখানে উইলিয়াম ব্লেক নামে কেউ ছিল না। সে বিকাশের বিতে ছিল কি, বিকাশের বিতে ছিল হচ্ছে আমরা বলেছিলাম এই যে সূত্রটা দেখলেই পাবেন, বিকাশের বিতে ছিল লর্ড বায়রন, মনে থাকবে। সো এই এখান থেকে আপনারা এই যুগ সংক্রান্ত বিষয়গুলো মনে রাখবেন, আশা করি এখান থেকে প্রশ্ন পাবেন। এবার আপনাদেরকে এই যুগের যে সমস্ত বিখ্যাত রাইটারদেরকে নিয়ে আলোচনা করব, ধারাবাহিকভাবে একটি একটি করে আলোচনায় যাচ্ছি। এখন শুরু করব হচ্ছে রোমান্টিক পিরিয়ডের অন্যতম একজন বিখ্যাত লেখক বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আলোচনা। সো বিশেষ সহ অন্যান্য পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন আসছে, আমরা প্রথমেই ওনার সম্পর্কে কিছু বিষয় জেনে নিই। দেখেন রোমান্টিক পিরিয়ডের সময়কাল আমরা জানি হচ্ছে 1798 থেকে শুরু করে 1798 থেকে 1832 সাল পর্যন্ত। এই 1798 সালটা মূলত রোমান্টিকের স্টার্টিং, আর এই স্টার্টিংটা মূলত শুরু হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত সাহিত্যকর্ম দিয়ে। সেই সাহিত্যকর্মটির নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাহিত্যটা, কারণ এখান থেকে নানান ভাবে প্রশ্ন আসে। আরেকটা বিষয় বলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম কথা অর্থাৎ তার জীবন জন্ম মৃত্যু এটা আমরা একটু সংক্ষেপে লিখে রাখতে পারি 1770 থেকে 1850, যদিও সাল আসবে না, ঠিক আছে। আচ্ছা, সাহিত্যকর্ম নিয়ে প্রথমে বলবো হচ্ছে লিরিক্যাল ব্যালাডস, এটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ। এখানে মোট 23টি কবিতা স্থান পেয়েছে, ভালো করে মনে রাখবেন। এই 23টি কবিতার মধ্যে আবার দুটি ভাগ আছে, একটি হচ্ছে 4 আর একটি হচ্ছে 19। 19টি কবিতা হচ্ছে নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, আর 4টি কবিতা নেওয়া হয়েছে এসটি কলরিজের। দেখেন এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলরিজ এই দুইজন একসাথে লিরিক্যাল ব্যালাডস প্রকাশ করেছেন 1798 সালে, আর এই প্রকাশের মধ্যে দিয়েই মূলত রোমান্টিক যুগের সূচনা। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো রোমান্টিক যুগের সূচনা হয়েছে কোন গ্রন্থের দিয়ে, কোন গ্রন্থের মাধ্যমে, লিরিক্যাল ব্যালাডস এর মাধ্যমে। লিরিক্যাল ব্যালাডস কত সালে প্রকাশ পেয়েছে? 1798 সালে। লিরিক্যাল ব্যালাডস এ কে কে লিখেছেন? এসটি কলরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা কয়টি? 19টি। এসটি কলরিজের কবিতা কয়টি? 4টি। তাহলে মোট কবিতা কয়টি আছে এখানে? 17টি। এই যে এইখান থেকে যা ইনফরমেশন বললাম, আপনারা বিশেষ অন্যান্য পরীক্ষার জন্য এই তথ্যগুলো ভালোভাবে মনে রাখবেন। এরপর আসেন আমরা দেখব এসটি কলরিজ নিয়ে আমাদের আলাদা আলোচনা আছে, সেখানে পাবো, এরপরেই পাবেন। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপাধি সংক্রান্ত বিষয় আসে। এই বিখ্যাত কবির উপাধিগুলো কি কি? আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার বা প্রকৃতির কবি। তাকে কি বলা হয়? পয়েট অফ নেচার বা প্রকৃতির কবি। আরেকটা বলা হয় পয়েট অফ চাইল্ডহুড, চাইল্ডহুডের কবি বলা হয়, সেটা শিশুত্ববাদের কবি বলা হয়। এছাড়াও তাকে বলা হয় লেক পয়েট
লেগ পয়েট বলা হয়, লেগ পয়েট বলা হয়। এছাড়াও তিনি হচ্ছে রোমান্টিক যুগে মুভমেন্ট অর্থাৎ বৈপ্লবিক মুভমেন্ট শুরু করেছেন তিনি, কিন্তু তিনি বৈপ্লবিক কবি নন, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে লেগ পয়েট বলা হয় কাকে? লেগ পয়েট বলা হয় একইভাবে উইলিয়াম ওরসনকে। সো উইলিয়াম ওরসনের এই কয়েকটা উপাধি এবং তার সাহিত্যকর্ম, এগুলো ছাড়াও তার আরো অনেক কাব্যগ্রন্থ এবং কবিতা রয়েছে। আমরা সেই কাব্যগ্রন্থ এবং কবিতাগুলো কিভাবে মনে রাখা যায় এবং একই সাথে তার উপাধিগুলো কিভাবে মনে রাখা যায় সেই সূত্রটা আপনাদেরকে দিচ্ছি, চলুন আমরা দেখে নিই সেগুলো। উইলিয়াম ওরসনের জীবন কথা নিয়ে আমরা একটু সংক্ষেপে বলেছি এবং তার লিরিক্যাল ব্যালান্স সম্পর্কে বলেছি। যারা এক্সপার্ট ইংলিশ লিটারেচার পড়েন সেখানে জিনিসগুলো সুন্দরভাবে সাজানো আছে, দেখতে পারেন। আরেকটা বিষয় এখানে বলা ছিল, সেটি হচ্ছে লিরিক্যাল ব্যালান্সটা মূলত পয়েটিক ডিকশন বা শব্দচয়ন, অথবা আরেকটা শব্দ হচ্ছে লিউসিড ল্যাঙ্গুয়েজ বা প্রাঞ্জল ভাষার জন্য বিখ্যাত। এই ভাষাগুলো ব্যবহার করেছেন কে? প্রাঞ্জল ভাষা ব্যবহার করতেন উইলিয়াম ওরসন। তার উপাধি এই যে পয়েট অফ চাইল্ডহুড, এটা মনে রাখতে হবে। তারপরে মনে রাখতে হবে পয়েট লরেন্স, ইংল্যান্ডের রাজকবি। অনেকে ইংল্যান্ডের রাজকবি ছিলেন, ইনি অন্যতম ইংল্যান্ডের রাজকবি। ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি, নেচার, এই মূল শব্দগুলো মনে রাখবেন। লেগ পয়েট, LAKE, লেগ পয়েট, দেখেন লেগ পয়েট বলা হয়। এরপর হচ্ছে অস্বীকার অফ নেচার, প্রকৃতির পূজারী বলা হয়। আচ্ছা, এরপরে আরো একটা বিষয় হচ্ছে তিনি রোমান্টিক আন্দোলনের প্রবর্তক, দ্য গ্রেট পায়োনিয়ার অফ রোমান্টিক মুভমেন্ট, মানে তিনি হচ্ছে রোমান্টিক যুগের কি একজন পায়োনিয়ার। রোমান্টিক যুগ তার মাধ্যমে শুরু হয়েছে, এভাবে বলা যায়। সো এখানে তাকে তার উপাধিগুলো মনে রাখার জন্য যে কৌশল, শর্টকাট কৌশল, সেগুলো একটু দেখেন। অর্চড চাইল্ডহুড থেকে নেচারের অস্বীকার ছিল, তাই তাকে লেগ পয়েট এবং লরেট পয়েট হিসেবে আখ্যায়িত করা হয়। লেগ পয়েট বা লরেট পয়েট হিসেবে আখ্যায়িত করা হয়। হ্যাঁ, তাহলে অর্চড চাইল্ডহুড থেকে নেচারের অস্বীকার ছিল, তাহলে চাইল্ডহুডের কবি, নেচারের কবি, অস্বীকার কবি এবং লেগ পয়েট এবং লরেট পয়েট হিসেবে আখ্যায়িত করা হয়। এভাবে চাইলে মনে রাখতে পারেন অথবা ন্যাচারালি মনে রাখবেন। এখানে দেখেন উইলিয়াম ওরসন সম্পর্কে যে প্রশ্নগুলো এসেছে, আমরা প্রথম প্রশ্নটা দেখি। উইলিয়াম ওরসন ইজ প্রি-ইমিনেন্টলি, মানে হচ্ছে উইলিয়াম ওরসনকে আসলে কি বলা হয়, বা প্রি-ইমিনেন্টলি মানে হচ্ছে তিনি কেন প্রসিদ্ধ? প্রসিদ্ধ হচ্ছে তিনি পয়েট অফ নেচার, মানে প্রকৃতি পূজারী কবি ছিলেন। 2 নাম্বার, হুইচ কল পয়েট অফ নেচার, খুব সহজ, উইলিয়াম ওরসন কোলাবোরেটেড উইথ, এই কোলাবোরেটেড কথাটার মানে হচ্ছে কার সঙ্গিনী ছিলেন, অর্থাৎ তিনি কার সাথে একত্রিত হয়ে লিখেছিলেন, সেটি হচ্ছে এসটি কলারিজ। 4 নাম্বার, লুচি সম্পর্কে কোন কবিতা রচনা করেছেন? এটা উইলিয়াম ওরসন, এটা আপনারা একটু পরে বুঝাবো। উইলিয়াম ওরসন অজ রোমান্টিক পয়েট সো অজ, এখানে বলা হচ্ছে উইলিয়াম ওরসন রোমান্টিক কবি ছিলেন। সো অজ, একইভাবে কে রোমান্টিক কবি ছিলেন? কথাটা হচ্ছে এরকম, মানে রোমান্টিক যুগের কবি ছিলেন উইলিয়াম ওরসন, একইভাবে কে ছিলেন? একইভাবে ছিলেন হচ্ছে জন কিটস। 6 নম্বরে বলা আছে ওরসন ওয়াজ ইন্সপায়ার্ড বাই, কি হবে आंसर বলেন তো? ওরসন ওয়াজ ইন্সপায়ার্ড বাই মানে তিনি উৎসাহিত হয়েছিলেন কার দ্বারা বা কিসের দ্বারা? উত্তরটা হচ্ছে ফ্রান্স রেভলিউশন। আমরা জানি ফ্রান্স রেভলিউশন হয়েছিল কবে? 1789 সালে। তো ঠিক উনি ইন্সপায়ার্ড হয়েছিলেন কিসের মাধ্যমে? ফ্রান্স রেভলিউশনের মাধ্যমে। আচ্ছা, এরপর আসেন 7 নম্বর প্রশ্ন, হু বিলিভস দ্যাট পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ইমোশন, কবিতা হচ্ছে স্বতঃস্ফূর্ত ওভারফ্লো, মানে হচ্ছে এটা একটা প্রবাহ অফ ইমোশন, আবেগের প্রবাহ। এটা কে বিশ্বাস করতেন? এটি বিশ্বাস করতেন হচ্ছে উইলিয়াম ওরসন। সো এই লাইনটাও কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষার হলে এটুকু দিয়েও জিজ্ঞেস করতে পারে। এগুলো সবই বিগত সালে আসা প্রশ্ন, তো বিধায় এগুলোকে আপনি অবহেলা করতে পারবেন না, বুঝে বুঝে পড়ে নিতে হবে। কোশ্চেন 8 এবং 9 কি বলা আছে বলেন? 8 এ বলা আছে উইলিয়াম ওরসন ওয়াজ এ ড্যান্স, উইলিয়াম ওরসন কি ছিলেন? আমরা অবশ্যই জেনেছি তিনি একজন পোয়েট ছিলেন। তাহলে আমাকে এটাও জানতে হবে যে উইলিয়াম ওরসনের লেখার ধরনগুলো ছিল কি, অর্থাৎ তিনি কি লিখতেন? উত্তরটা হচ্ছে তিনি লিখতেন পোয়েট। 9 নম্বর, উইলিয়াম ওরসন ইজ এ গ্রেট, উইলিয়াম ওরসন একজন কি ছিলেন? বিখ্যাত কবি ছিলেন। কোন যুগের? রোমান্টিক যুগের। তো প্রশ্নটা দেখেন নানান ভাবে ঘুরিয়ে দিতে পারে, এটা আমাদেরকে মনে রেখে সঠিক জায়গায় সঠিক উত্তর করে দিতে হবে। ওকে, এবং আরেকটা প্রশ্ন আসছে দেখেন, উইলিয়াম ওরসন কোথাকার কবি ছিলেন? ব্রিটিশ পোয়েট। তাহলে আমরা কোন কবির জন্ম বা জন্মস্থানটাও আমরা একটু জেনে নিব, তিনি ব্রিটিশ না আমেরিকান, এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবার দেখবো উইলিয়াম ওরসনের বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ, এক নজর একটু দেখবেন। এগুলো আমি সবগুলো বলবো না, যেগুলো পড়তে বলবো সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে লিরিক্যাল ব্যালান্স সম্পর্কে আমি অলরেডি বলেছি।
এখান থেকে আর পড়তে হবে না, একটাই সবচেয়ে জরুরি। তারপরে আমি এগুলো আপনাদেরকে এখন গল্প আকারে বুঝিয়ে দিব। উল্লেখযোগ্য কাব্য দেখেন, কাব্যগুলো আছে কি, ইমর্টালিটি অডিন, টিনচান অ্যাবে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আজ, টু মিল্টন। এই যে টু মিল্টন যখন আছে, এটা আপনি একটু খেয়াল করবেন, মিল্টনকে নিয়ে লিখেছেন কে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মিল্টন কিন্তু ওয়ার্ডসওয়ার্থের আগের কবি। আচ্ছা, সলিটারি রিপার কে লিখেছেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আই ওয়ান্ডার্ড লংলি অ্যাজ এ ক্লাউড, এটা একটা বিখ্যাত কবিতা। দ্য এক্সকারশন, তারপর মাইকেল, 3 ইয়ার্স শি গ্রিউ, দ্য ড্যাফোডিলস। এই যে আমি যেগুলো একটু আপনাদের জন্য মার্কিং করে দিচ্ছি, দেখেন এইগুলো একটু বেশি পড়বেন, কারণ পরীক্ষার হলে এইগুলোই আপনাদের জন্য দিবে। তারপরে একটা আছে সলিটারি রিপার, এটাও পড়তে হবে, কারণ পরীক্ষার হলের জন্য এগুলো ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, এখন দেখেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এবং কাব্যগুলো মনে রাখার জন্য একটা উল্লেখযোগ্য বলতে পারি যে সংক্ষিপ্ত একটা গল্প আপনাদের জন্য দেখাচ্ছি, সেটা একটু পড়বেন, কয়েকবার পড়বেন। এগুলো দেওয়া আছে এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে, আমি সেখান থেকে নিয়েই দেখাচ্ছি। তো এর মধ্যে একটা কথা বলি, তার উল্লেখযোগ্য নাটক আছে একটি, সেই নাটকটির নাম হচ্ছে দ্য বর্ডারার্স। দ্য বর্ডারার্স উল্লেখযোগ্য নাটক কি বলেন, দ্য বর্ডারার্স। এবার আসি তার কবিতাগুলো একটু মনে রাখার জন্য একটু পড়েন আমার সাথে। দেখেন বলা আছে, মাইকেল এবং মিল্টন মিলে রিভার জুডনের বর্ডারে এক্সকারশন করতে গেল। গল্পটা কয়েকবার পড়বেন, আর আপনারা বইতে দেখবেন উপরে শখের নামগুলো আছে, শখের নিচে গল্প আছে। তো গল্প পড়বেন আর শখের সাথে মিলাবেন। যাদের সামনে বই আছে, বই থেকে ক্লাস করছেন, একটু নজর রাখেন। মাইকেল এবং মিল্টন মিলে কি করলো, রিভার জুডনের বর্ডার এ এক্সকারশন করতে গেল। মাইকেল মিল্টন দুজন মিলে রিভার জুডন, একটা নদী, সেই জুডনের বর্ডারে মানে কিনারে এক্সকারশন করতে গেল। সেখানে তারা টিনটন অ্যাবে থেকে দ্য ড্যাফোডিলস নিয়ে ইমর্টালিটি অডি নামে মালা বানালো। তাহলে সেখানে মাইকেল আর মিল্টন কি করলো, টিনটন অ্যাবে একটা প্লেস, সেখান থেকে ড্যাফোডিল ফুল নিল, নিয়ে তারা একটা মালা বানালো এবং মালার নাম দিল ইমর্টালিটি অডি। এরপর দেখেন মালাটি 3 ইয়ার্স ভিউ, মানে 3 বছর ধরে ফসল উৎপাদনকারী, আমি এইটার বাংলা হিসাবে এখানে ইউজ করেছি। 3 ইয়ার্স ভিউ করে সলিটারি রিপার মানে কি, নিঃসঙ্গ কৃষককে উপহার দিল। সলিটারি রিপার মানে কি, নিঃসঙ্গ কৃষক, তাকে উপহার দিল। 3 ইয়ার্স ভিউ মানে 3 বছর ফসল উৎপাদন করে, বা মনে করেন 3 বছর অপেক্ষা করে এই মালাটা কাকে উপহার দিল, সলিটারি রিপারকে উপহার দিল। আর অন্যান্য সবাই যখন ওয়ান্ডার্ড লংলি অ্যাজ এ ক্লাউড, মানে অন্যান্য সবাই যখন ওয়ান্ডার্ড মানে এগুলো ঘোরাফেরা করছিল একাকী মেঘের মতো, তখন ওয়ার্ডসওয়ার্থ লিখলো তার আত্মজীবনী কাব্যগ্রন্থ দ্য প্রেলিউড। তাহলে প্রেলিউডটা কি, তার আত্মজীবনী। তাহলে আত্মজীবনী লিখেছেন প্রেলিউড, এটি কে লিখেছেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং কলরিজের সাথে মিলে রচনা করলো লিরিক্যাল ব্যালাডস। তাহলে খেয়াল করেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আত্মজীবনী লিখছে দ্য প্রেলিউড, এবং কলরিজের সাথে মিলে রচনা করেছে লিরিক্যাল ব্যালাড। সো এই গল্পটা বা মনে রাখার কৌশলটা আপনি 2-3 বার দেখবেন, খেয়াল করবেন, তারপরে আপনার সবকিছুই মোটামুটি মাথায় আসবে। এখন আমরা এই গল্প অনুযায়ী এখানে যেগুলো ছিল সবগুলো দেখাচ্ছি, দ্য প্রেলিউড, দ্য রিভার জুডন, এরপর থিংকিং গিভিং অনওয়ার্ড, এটা লাগবে না, ইমর্টালিটি অডে, টিনটন অ্যাবে, হ্যাঁ, এগুলো আপনারা একটু একবার দেখে নেবেন। সো দেখি এখান থেকে একটা বিখ্যাত উক্তি আমরা দেখি, নেচার নেভার বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, মানে প্রকৃতি যাকে ভালোবাসে তার সাথে প্রকৃতি কখনো কি করে না, বিট্রে করে না। এটি তার বিখ্যাত উক্তি। যেহেতু প্রকৃতি প্রেমিক ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সো তার সাথে মিল রেখে আপনারা মনে রাখতে পারেন প্রকৃতি বা নেচার নিয়ে লিখেছেন কে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, এখান থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখি। দেখেন 36তম বিসিএস এখান থেকে এই প্রশ্নটা আসছে, দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগান উইথ দ্য পাবলিকেশন অফ, বলছে রোমান্টিক যুগটা শুরু হয়েছে কি প্রকাশের মাধ্যম দিয়ে। উত্তরটা হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, অর্থাৎ লিরিক্যাল ব্যালাডস দিয়ে আসলে ভূমিকা হয়েছে। আমরা লিরিক্যাল ব্যালাডস সম্পর্কে জেনেছি। 12 নম্বর, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর, এটি আসলে কি সম্পর্কে বলা আছে, বলা হচ্ছে দিস লাইন আর ফ্রম পয়েম, এই লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে কোটেশন আপনাকে করতে হবে, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর, দ্য সলিটারি রিপার থেকে নেওয়া হয়েছে, যেটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা বলছিলাম সলিটারি রিপার, মনে আছে, সলিটারি রিপার মানে হচ্ছে নিঃসঙ্গ কৃষকের কথা বলেছিলাম। আচ্ছা, তারপরে আসেন দ্য ড্যাফোডিলস কি জাতীয় রচনা। ড্যাফোডিলস হচ্ছে, আমরা অবশ্যই জানি এটা একটা কবিতা। আমরা একটু আগে দেখেছি লিরিক্যাল ব্যালাডস এবং অন্যান্য কবিতা বা কাব্যগ্রন্থ লিখেছেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু উপন্যাস লিখেননি, নাটক লিখেননি, ভ্রমণ কাহিনীও লিখেননি, মনে আছে।
তবে এখানে একটা জিনিস মনে রাখবো, একটা নাটক লিখেছিলেন সেটা হচ্ছে দ্য বর্ডারার্স। আমি আবার মনে করে দিচ্ছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা নাটক লিখেছেন, উইলিয়াম বর্ডারার্স। আরো থাকতে পারে, তবে একটাই আমরা বেশি করবো, সেটা হচ্ছে দ্য বর্ডারার্স। এরপর আসেন 14 নম্বর, দ্য রোমান্টিক এজ বিগান উইথ পাবলিকেশন, এটা অলরেডি বলেছি আমরা। তারপরে আসেন আমি একটু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে যাচ্ছি। 16, 17 দেখেন, এই দুটো এমসিকিউ কিন্তু বিসিএস আসা প্রশ্ন, দুটোই 36 নম্বর বিসিএস আসছে। দ্য সলিটারি রিভার ইজ রিটেন বাই, দেখেন এটি বিসিএস আসা প্রশ্ন, 36 বিসিএস আসা প্রশ্ন। সলিটারি রিভার কে লিখেছেন, বারবার আসতেছে একই বিষয়। সলিটারি রিভার লিখেছেন কে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 17 নম্বর, হু ইজ নন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার, ওই যে প্রকৃতির কবি, কাকে বলা হয়? প্রকৃতির কবি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মানে উত্তরটা হচ্ছে সি নাম্বার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপর আসেন, এই দুটি প্রশ্ন মনে রাখবেন, কারণ এইগুলোই বারবার বিভিন্ন পরীক্ষাতে রিপিট হয়। 18 নম্বর প্রশ্নে বলা আছে, দ্য ইয়ার 1798 ইজ ফেমাস ফর, 1798 সাল কেন বিখ্যাত? আমরা জানি 1798 সাল বিখ্যাত হচ্ছে লিরিক্যাল ব্যালান্স প্রকাশ পেয়েছে, এই জন্য লিরিক্যাল ব্যালান্স। ফ্রেঞ্চ রেভলিউশন কিন্তু 1798 না, ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে 1789। এটা হচ্ছে সরাসরি এরকম, এই জিনিসটা একটু মিলিয়ে নেবেন না কিন্তু আবার। এটা 1789 ফ্রেঞ্চ রেভলিউশন, আর রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798, যা 7, 8, 9 আছে, কিন্তু আগে পিছিয়ে সাজানো। 19 নম্বর, ওয়ার্ডসওয়ার্থ রোজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোনটি লিখেছেন? তাহলে প্রশ্নের ধরনটা বুঝেন যে কোনটি লিখেছেন, এভাবেও আসবে। তিনি লিখেছেন হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি দেওয়ার মতো একমাত্র, সেটা হচ্ছে 3 নাম্বারটা, হ্যাঁ, লুসি পয়েন্টস, এই 3 নাম্বার, অর্থাৎ লুসি পয়েন্টস, এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন। 20 নাম্বার, লিরিক্যাল ব্যালান্স ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার, একই প্রশ্ন বারবার আসছে, লিরিক্যাল ব্যালান্স কত সালে প্রকাশ পেয়েছে? 1798, লাগবে না। 21 নাম্বার প্রশ্নটা একটু দেখবো, দ্য বর্ডারার্স প্লে ওয়াজ রিটেন বাই, বর্ডারার্স নাটক, এই নাটকটা কে লিখেছেন? প্লেটা লিখেছেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বর্ডারার্স প্লেটা কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আশা করি মনে থাকবে। এরপর দেখেন, হু ইজ কল্ড দ্য পয়েট অফ চাইল্ডহুড, আমরা বলছিলাম পয়েট অফ চাইল্ডহুড বা পয়েট অফ নেচার, হ্যাঁ, এই দুটোই লিখেছেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখন দেখেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা বিখ্যাত কবিতা আছে, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এটা মোট 24 লাইনের, এটা খুব পড়তে হবে না, কারণ এখান থেকে আপনাদের তেমন প্রশ্ন হবে না। তারপরে যাদের মনে চায়, এটা দেওয়া আছে এক্সপার্ট ইংলিশ বইতে, আপনারা সেখান থেকে একটু পড়ে নেবেন, আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, এই হচ্ছে আপনার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সংক্রান্ত আলোচনা ছিল। আপনারা একটু কষ্ট করে এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সংক্রান্ত বিস্তারিত বিষয় ভালো করে পড়বেন। তবে আরেকটা জিনিস দাগিয়ে দিই আপনাদেরকে, সিমিলি এবং মেটাফর সংক্রান্ত কয়েকটা প্রসঙ্গ রয়েছে এই কবি, বিশেষ করে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতার মধ্যে। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন, আমি এখন একটু মুখে বলে দিচ্ছি। সিমিলি এন্ড মেটাফর এগুলো আপনারা জানেন, তুলনা করার ক্ষেত্রে এগুলো মূলত ফিগার অফ স্পিচের আলোচনা, সেখানে পড়লেও পাবেন। সিমিলি মানে যেখানে তুলনার ক্ষেত্রে অ্যাজ, লাইক, সো, ডি এগুলো উল্লেখ থাকে। সো দেখেন যে বাক্যগুলোতে অ্যাজ উল্লেখ আছে সেগুলো সিমিলি। সবচেয়ে বেশি বারবার প্রশ্ন আসছে এই দুইটা লাইন, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড। সো দেখেন, আমি কিসের মতো ঘুরে বেড়াই? ক্লাউডের মতো। সো এই ক্লাউডটা কার সাথে তুলনা করা হচ্ছে? আমার সাথে তুলনা করা হচ্ছে। সো এই যে ব্যক্তির সাথে যখন ক্লাউডের তুলনা করছে এবং তুলনার জন্য মাঝে ব্যবহার করা আছে অ্যাজ, সো এই তুলনার নাম হচ্ছে সিমিলি। তার মানে তুলনার ক্ষেত্রে অ্যাজ উল্লেখ থাকলে সেটির নাম সিমিলি। একইভাবে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স, তারার মতো দ্যাট শাইন, ওটা কি করছে? জলজল করছে। তারা যেভাবে জলজল করে সেইভাবে জলজল করছে, তার মানে এখানে অ্যাজ দ্য স্টার্স, তারার মতো। সো এইভাবে তারার সাথে তুলনা করা হচ্ছে, জলজল করছে এই বিষয়টাকে। তো দেখেন, এই যে অ্যাজ উল্লেখ আছে, সো এই বাক্যটাতে আমরা বলবো হচ্ছে সিমিলি। সো এইভাবে সিমিলি, মেটাফর বাক্য কোনো ধরনের অ্যাজ, লাইক এগুলো উল্লেখ থাকে না। যেমন আই স এ ক্রাউড, হ্যাঁ, আমি একটি ভিড় দেখলাম, আই স এ ক্রাউড, এখানে মেটাফরের ইউজেস আছে। এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, হ্যাঁ। সো এই বাক্যগুলো আপনারা একটু পড়ে নেবেন, আশা করি এখান থেকে খুব একটা ভুল করবেন না, মানে এখান থেকে প্রশ্ন আসে খুব কম, তবে বিশ্ববিদ্যালয়ের সেকশন এখান থেকে প্রশ্ন হয়। যেমন দেখেন প্রশ্ন হয়েছে, কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন এন্ড টুইঙ্কল ইন দ্য মিল্কি ওয়ে, মানে এই কবিতার একটা লাইন তুলে দিয়ে এখান থেকে প্রশ্নটা বানানো হয়েছে। এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে রোমান্টিক পিরিয়ডের অন্যতম একজন শ্রেষ্ঠ রাইটার স্যার ওয়াল্টার স্কট সংক্রান্ত আলোচনা। রোমান্টিক যুগ মূলত ছিল কবিতা এবং কাব্যগ্রন্থের ছড়াছড়ি, তবে এই যুগে উপন্যাস লিখতে শুরু করেছিলেন বা উপন্যাস লিখেছিলেন স্যার ওয়াল্টার স্কট। সো আমরা তার সম্পর্কে একটু ছোট্ট কিছু ইনফরমেশন জেনে নিই। তার জন্ম হয়েছিল 1771 সালে এবং মৃত্যু হয়েছিল 1832 সালে, এবং তার উপাধি ছিল, তিনি যেহেতু রোমান্টিক পিরিয়ডে উপন্যাস লিখতেন এবং তার উপাধি ছিল হচ্ছে
father of regional and historical father of regional and historical novel, তার মানে তিনি হচ্ছে আঞ্চলিক এবং ঐতিহাসিক যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে সেগুলো সংক্রান্ত লেখালেখি করতেন। অর্থাৎ আমরা বলতে পারি ফাদার অফ রিজিওনাল এন্ড হিস্টোরিক্যাল নোবেল এর রাইটার হচ্ছে বা এই উপাধিটা ধারণ করেছে কে? স্যার ওয়াল্টার স্কট। আমরা এখন স্যার ওয়াল্টার স্কটের বিখ্যাত কিছু উপন্যাস রয়েছে সেই উপন্যাসগুলো গল্প আকারে আমরা একটু দেখার চেষ্টা করব। সো এক গল্পে আমরা ওয়াল্টার স্কটের সবগুলো দেখার চেষ্টা করব যাতে করে আমরা মনে রাখতে পারি। এছাড়াও তার কিছু কনফিউশন আছে, এরকম কিছু লেখা আছে, সেগুলো আমরা একসাথে দেখব। চলুন দেখে নিই। স্যার ওয়াল্টার স্কট, দেখেন স্যার ওয়াল্টার স্কটকে বলা হয় হচ্ছে ফাদার অফ রিজিওনাল এন্ড হিস্টোরিক্যাল নোবেল। এখানে দুইটা বিষয় একসাথে মনে রাখতে হবে। তো আরেকটা বিষয় এখানে আপনাদের কনফিউশন মনে হতে পারে, সেটা একটু ক্লিয়ার করে রাখি। শুধু নোবেলের জনক বললে আপনি আনসার করবেন হচ্ছে হেনরি ফিল্ডিং। তাহলে শুধু নোবেল এক কথা, আর রিজিওনাল এন্ড হিস্টোরিক্যাল নোবেল কিন্তু আরেক কথা। তো নোবেলের একটা ভাগ যদি আলাদা করে বলে সেটি হচ্ছে রিজিওনাল এন্ড হিস্টোরিক্যাল, আর যদি সরাসরি বলে জেনারেলি হচ্ছে উপন্যাসের জনককে, তাহলে আনসার করবেন হচ্ছে হেনরি ফিল্ডিং। এবার আসি হেনরি ফিল্ডিং এর একটা স্যার ওয়াল্টার স্কটের একটা বিখ্যাত কবিতা রয়েছে, সেটি হচ্ছে প্যাট্রিয়টিজম। এখানে একটা কনফিউশন কাজ করবে, কারণ হচ্ছে প্যাট্রিয়টিজম কবিতা হচ্ছে স্যার ওয়াল্টার স্কটের, আর প্যাট্রিয়ট কবিতা হচ্ছে রবার্ট ব্রাউনিং এর। সো এখন এই যে একটা বড় নাম আর একটা দেখেন ছোট নাম, সো এটা আপনি মনে রাখবেন কিভাবে? মনে রাখার জন্য দুইটা ক্লু আছে। একটা আপনি এভাবে মনে রাখতে পারেন, স্যার ওয়াল্টার স্কট অনেক বড় নাম, সো এটি হচ্ছে প্যাট্রিয়টিজম, আর প্যাট্রিয়ট হচ্ছে রবার্ট ব্রাউনিং, তিনি ছোট নাম, দুইটা শব্দের, সো এখানে ছোট প্যাট্রিয়ট এভাবে মনে রাখতে পারেন। আবার এইভাবে মনে রাখতে পারেন, দেখেন সেটি হচ্ছে প্যাট্রিয়টিজমে এস আছে, সো এস আছে যেটি, সেটি লিখেছেন হচ্ছে স্কটের এস, দুই দিক দিয়ে মনে রাখতে পারেন। আরেকটা হচ্ছে অন্যদিকে প্যাট্রিয়ট লিখতে কি লাগে? বানানের লাস্টে লাগে দেখেন টি, সো এখান থেকে মনে রাখবেন রবার্ট, বানানের শেষে লাগে টি। সো এইভাবে করেও কিন্তু আমরা একটা প্যাট্রিয়টিজম আর একটা হচ্ছে প্যাট্রিয়ট, এই দুইটাকে আমরা মনে রাখতে পারি। দুটি কিন্তু কবিতা, এই দুটি লিখেছেন কে? দুজন লিখেছেন, একদম স্যার ওয়াল্টার স্কট বড়টা, আর ছোটটা হচ্ছে রবার্ট ব্রাউনিং। এবার আসেন আমরা স্যার ওয়াল্টার স্কটের বিখ্যাত কিছু উপন্যাস রয়েছে, সেই উপন্যাসগুলো এক নজরে একটু দেখে নিই, তারপর গল্প আকারে দেখব। যেমন রয়েছে গাই ম্যানারিং, ইভান হয়, রব রয়, টেলস অফ মাই ল্যান্ডলর্ড, টেলস অফ দ্য ক্রুসেড, দ্য অ্যাবোট, দ্য অ্যান্টিকোয়ারি, দ্য মনাস্টারি, দ্য পাইরেট, ওয়েভারলি, উডস্টক। হ্যাঁ, এই যে আমরা উপন্যাসগুলো দেখলাম, এই উপন্যাসগুলোকে আমরা মনে রাখার স্বার্থে একটা গল্প ইউজ করব। আপনি চাইলে গল্পটা পড়তে পারেন, অথবা না চাইলে নিজের মতো করে মনে রাখতে পারেন। ওকে, আমরা গল্পটার নাম দিয়েছি হচ্ছে জলদস্যুর গল্প। মনে রাখার স্বার্থে গল্পটার নাম দিয়েছি কি বলেন? জলদস্যুর গল্প। আচ্ছা, আমি গল্পে যাওয়ার আগে একটা কথা একটু বলে যাব, সেটি হচ্ছে রোমান্টিক যুগে সবাই কবিতা লিখছে, কিন্তু ওয়াল্টার স্কট এবং জেন অস্টেন এরা দুইজন বেশি বেশি করে কি লিখেছেন? উপন্যাস লিখেছেন। এটা মনে রাখার স্বার্থে বললাম, রোমান্টিক যুগের এভারেজ একটা কথা। ওকে, যাই হোক, আমরা এখন দেখবো হচ্ছে স্যার ওয়াল্টার স্কটের বেশ কিছু উপন্যাস। এটা গল্পটা মনে রাখবেন হচ্ছে সাগরের জলদস্যু ভিত্তিক উপন্যাস, সাগরের জলদস্যু সংক্রান্ত। এটা কেন সাগরের জলদস্যু? দেখেন জল, ওয়াল্টার স্কট, ওয়াল্টার, সেখান থেকে আপনি মনে রাখতে পারেন ওয়াটার মানে পানি, এটা মনে রাখার স্বার্থে বলছি। তো দেখেন সাগরের পানিতে কি কি ঘটেছিল তার সাথে মিল রেখে মনে রাখার চেষ্টা করুন, অথবা ওয়াল্টার সমান সমান ওয়াটার, এইভাবে মনে রাখার চেষ্টা করতে বলছি। আর পরীক্ষার হলে সর্বশা করলে এই গল্পগুলো আপনাকে অনেক হেল্প করবে। এবার আসি গল্পটা পড়ি। গল্পটাতে বলছি স্যার ওয়াল্টারের উপন্যাসে ইভান হয় সাগরে একটি উড স্টক করা নৌকা ছিল। স্যার ওয়াল্টার স্কটের উপন্যাসে ইভান হয় সাগরে একটি উড স্টক করা নৌকা ছিল, একটি উড স্টক করা নৌকা ছিল। এই অ্যাবোট, আমি অ্যাবোট, যদিও অ্যাবোট মানে নৌকা না, তারপরেও আমি শব্দটাকে ব্যবহার করেছি মনে রাখার স্বার্থে। তাহলে ইভান হয় সাগরে উড স্টক করা একটা নৌকা ছিল। এই অ্যাবোটটি ওয়েভারলি মানে দোদুল্যমান অবস্থায় ছিল, ওয়েভারলি মানে হচ্ছে দোদুল্যমান অবস্থায় ছিল। এখানে বসে রব রয় তার দুই বন্ধু গাই ম্যানারিং ও দা মনস্টারি অর্থাৎ গাই ম্যানার এবং মনাস্টারিকে দুটি গল্প বলল। এখানে বসে কে গল্প বললো? রব রয়। রব রয় কাকে গল্প বললো? তার দুই বন্ধু, একজন হচ্ছে গাই ম্যানারিং আর একটা হচ্ছে দা মনাস্টারিকে দুটি গল্প বললো।
এবার আসেন গল্প দুটির নাম ছিল কি দেখে নেই, টেলস অফ দ্য ক্রুসেড ওয়ান আর একটা হচ্ছে টেলস অফ মাই ল্যান্ডলর্ড। তাহলে এই দুটি গল্প আপনাকে মনে রাখতে হবে। টেলস দিয়ে দুইটা গল্প যদিও, কিন্তু এটি হচ্ছে উপন্যাস। কে লিখেছেন? স্যার ওয়াল্টার স্কট। তাহলে এই যে আমরা বলছিলাম অ্যাবোর্টে বসে, অ্যাবোর্টটা ছিল ওয়েভারলি দোদুল্যমান, সেখানে রব রয় দুটি গল্প বলছিল। গল্পের নাম কি? টেলস অফ দ্য ক্রুসেড ওয়ান, টেলস অফ মাই ল্যান্ডলর্ড। এই গল্পগুলো বলছিল কাকে? তার দুই বন্ধুকে। কিন্তু হঠাৎ দেখা গেল দূর থেকে একজন পাইরেট মানে জলদস্যু দ্রুত তাদের দিকে ধেয়ে আসছে। দেখেন গল্প বলার এক সময় দেখা গেল দূর থেকে, যেহেতু তারা সাগরে আছে, সাগরে জলদস্যু আসছে, জলদস্যু তাদের দিকে ধেয়ে আসতেছে। তারা কি করবে এই বিষয়ে একাউন্টের সাথে দা এনকোয়ারি করতে লাগলো। যখন জলদস্যু আসছিল তখন তারা হঠাৎ করে কি করবে না বুঝতে পারে একাউন্টের সাথে এনকোয়ারি করতে লাগলো। ক্লিয়ার? এই যে আমি গল্পের মাধ্যমে অনেকগুলো সাহিত্যকর্মকে তুলে ধরেছি, এই গল্পটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে এবং এই গল্পগুলো আপনি পাবেন এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে। সেখান থেকে আপনারা এগুলো মনোযোগ দিয়ে পড়বেন। তো এবার দেখি ওয়াল্টার স্কট সংক্রান্ত সাহিত্যকর্মগুলো কি কি। আপনারা মনে রাখবেন গল্পগুলো 2-3 বার পড়বেন, মুখস্থ করা না, বরং পড়ে একটু মাথায় রাখবেন যে অমুক গল্পে কোথায় এই শব্দটা আছে বা কোথায় এই নামটা আছে, এভাবে মনে রাখবেন। যেমন 1 নম্বর প্রশ্ন, হু রোট দ্য বুক ইভান হয়। আমরা গল্পের মধ্যে করেছিলাম হচ্ছে ইভান হয় সাগর। এই যে দেখেন মনে রাখবেন, এমসিকিউ পড়বেন আর এইভাবে খুঁজবেন গল্পের মধ্যে। বই যাদের সামনে আছে তারা বুঝতে পারতেছেন যে ইভান হয় সাগরে। তাহলে ইভান হয় সাগরের গল্পটা কোথায় আছে? ওই যে সাগর, জলদস্যু, ওয়াল্টার স্কট, এভাবে মনে রাখতে পারেন। তাহলে ইভান হয় এটা একটা সাগরের নাম দিয়েছিলাম আমরা, সেটা হচ্ছে কে লিখেছে? ওয়াল্টার স্কট। 2 নাম্বার, হু ইজ কল্ড ফাদার অফ বোথ রিজিওনাল এন্ড হিস্টোরিক্যাল নোভেলিস্ট। আমরা বলছিলাম রিজিওনাল এন্ড হিস্টোরিক্যাল উল্লেখ থাকলে উত্তর করবেন ওয়াল্টার স্কট, আর শুধু নোভেল কথাটা উল্লেখ থাকলে ইউজ করবেন হেনরি ফিল্ডিং। 3 নাম্বার, which poetry is written by Sir Walter Scott. ওয়াল্টার স্কট কিন্তু সাধারণত উপন্যাস লিখেছেন বেশি, কিন্তু তিনি একটা কবিতাও লিখেছেন। তার কবিতাটা হচ্ছে ওয়াল্টার স্কট মানে বড় নাম, অর্থাৎ বড় শব্দ প্যাট্রিয়টিজম। মনে থাকবে আশা করছি। আর 4 নাম্বার, ইভান হয় এন্ড ওয়েভারলি আর। ইভান হয় এন্ড ওয়েভারলি আমরা বলছি দুটি হচ্ছে উপন্যাস। কার উপন্যাস? স্যার ওয়াল্টার স্কটের উপন্যাস। সো এই ছিল স্যার ওয়াল্টার স্কট সংক্রান্ত আলোচনা। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে এসটি কলোরিজ সংক্রান্ত আলোচনা। আশা করছি সবাই অতি ধৈর্য সহকারে ক্লাসটি দেখছেন। দেখেন এই পর্যায়ে আমরা শিখবো হচ্ছে রোমান্টিক পিরিয়ডে আরো একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক এসটি কলোরিজ। এসটি কলোরিজকে আমরা পুরো শব্দ যদি ভাগ করি তাহলে এস হচ্ছে স্যামুয়েল, টি হচ্ছে টেইলর, স্যামুয়েল টেইলর কলোরিজ। সো এসটি কলোরিজ কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কত সালে মৃত্যুবরণ করেছেন আমরা সেই তথ্যটা জানবো। এরপরে তার উপাধি সম্পর্কে জানবো। এরপরে আমরা তার সম্পর্কে আরো বিস্তারিত যে যেমন ইনফরমেশন দরকার সেগুলো দেখবো। তো প্রথমে আমরা জন্ম মৃত্যুটা একটু দেখে নিচ্ছি। এসটি কলেজ জন্মগ্রহণ করেছেন হচ্ছে 1772 সালে এবং মৃত্যুবরণ করেছেন হচ্ছে 1834 সালে। 1772 এবং 1834। এসটি কলেজ সম্পর্কে আপনারা যে উপাধিটা মনে রাখবেন তার সবচেয়ে বড় উপাধি হচ্ছে তাকে বলা হচ্ছে পয়েট অফ সুপারন্যাচারালিজম। পয়েট অফ সুপারন্যাচারালিজম, সুপারন্যাচারালিজম। এছাড়াও তিনি ফ্রান্স বিপ্লবের সমর্থক ছিলেন। একটা কথা বারবারই আসছে, সেটা হচ্ছে ফ্রান্সের বিপ্লব। এই বিপ্লবটা কোন যুগের মধ্যে ছিল? বিপ্লবটা ছিল মূলত রোমান্টিক পিরিয়ডের কাছাকাছি, রোমান্টিক পিরিয়ডের আগের অংশে ছিল। তো রোমান্টিক পিরিয়ড এর অনেক সাহিত্যিক এসে এটাকে কি করেছেন? সমর্থন করেছেন। সো তাকে আরেকটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে সাপোর্টার অফ ফ্রেঞ্চ রেভলিউশন। লিখতে আমরা মাথায় রাখবেন, সাপোর্ট করেছেন তিনি বা সাপোর্টার অফ ফ্রেঞ্চ রেভলিউশন, সাপোর্টার অফ ফ্রেঞ্চ রেভলিউশন। এবার ওনার সম্পর্কে কয়েকটা তথ্য না দিলেই না, তিনি ছিলেন হচ্ছে বিখ্যাত আফিমখোর, অর্থাৎ তিনি আফিম সেবন করতেন। আর এসটি কলেজের সবচেয়ে বড় কথা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস আমরা প্রথম দিকে হয়তো আলোচনা দেখেছি। লিরিক্যাল ব্যালাডস হচ্ছে একটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ দিয়েই হচ্ছে রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছে, অর্থাৎ এটি প্রকাশ পেয়েছিল 1798 সালে। আর এখানে এসটি কলেজের মোট 4টি কবিতা ছিল। আমরা আগে জেনেছি লিরিক্যাল ব্যালাডস এটি একসঙ্গে দুইজন রাইটারের কবিতা অন্তর্ভুক্ত ছিল। আর এখানে ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 19টি কবিতা আর এসটি কলেজের হচ্ছে 4টি কবিতা। তো এই লিরিক্যাল ব্যালাডস বা এসটি কলেজ তার কোলাবোরেটর ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। তো আপনারা এখান থেকে প্রশ্ন আসতে পারে, যে কয়েকটা ইনফরমেশন সেটি বলে দিলাম।
এছাড়াও এসটি কলেরিজ আরো কি কি কবিতা বা কাব্যগ্রন্থ লিখেছেন সেই বিষয়গুলো এখন আমরা একটু গল্প আকারে দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নিই এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে কিভাবে এগুলো গল্প আকারে সাজানো আছে। আপনাদেরকে যে কথা বলেছিলাম মূলত এই বইটা থেকে আমি আপনাদেরকে গল্প আকারে যেগুলো লেখা আছে সব গল্প এখান থেকে নিয়েছি। সম্ভব হলে আপনারা এটি নিয়ে পড়াশোনা শুরু করে দেবেন। ওকে, এখন দেখছি গল্প আকারে এসটি কলেজের কবিতা বা কাব্যগ্রন্থ। এখন দেখো আমরা এসটি কলেজের বেশ কিছু সাহিত্যকর্ম যেগুলো সম্পর্কে বললাম যে কবিতা আমরা কিভাবে মনে রাখবো, তারপরে এখানে আরেকটা তথ্য জানিয়ে দেয়, সেটি হচ্ছে তিনি ওয়াচম্যান নামে একটা পত্রিকা সম্পাদনা করতেন। এই ওয়াচম্যান শব্দটা একটু খেয়াল রাখবেন। ওয়াচম্যান পত্রিকা সম্পাদনা করেছেন কে? সম্পাদনা করেছেন হচ্ছে এসটি কলেজ। এছাড়াও আরো লিরিক্যাল ব্যালার সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলো আমি অলরেডি বলেছি, এগুলো একটু বেশি করে পড়বেন। তার উপাধি সম্পর্কে বলেছি, উপাধির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পয়েট অফ ন্যাচারালিজম বা সুপার ন্যাচারালিজম। ন্যাচারালিজম বলবেন না, সুপার ন্যাচারালিজম, সুপার ন্যাচারালিজম। এবার আসি তার কবিতাগুলোর মধ্যে রয়েছে কুবলা খান, ক্রিস্টোবেল, ফ্রস্ট অ্যাট মিডনাইট, দ্য ডে ড্রিমস, ডিজেকশন, poems on various subjects, the rhyme of the ancient mariner। সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো আমি একটু কালারিং করে দিচ্ছি, এই ইম্পর্টেন্স গুলো আপনারা একটু বেশি পড়বেন। যেমন রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনার পড়বেন, কুবলা খান পড়বেন, ক্রিস্টোবেল পড়বেন। এই তিনটা হচ্ছে আপনারা একটু বেশি নজর দিয়ে পড়বেন, কারণ এখান থেকেই প্রশ্ন বারবার আসে। আচ্ছা, এখন আপনি এখান থেকে একটা জিনিস নোটটা একটু পড়বেন। এটি তার বন্ধুদের স্বপ্ন নিয়ে লেখা, যেখানে পাপ এবং এর শাস্তি নিয়ে আলোচিত একটি ব্যালাড। কোনটা? এটা রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনার। হ্যাঁ, এটি হচ্ছে বন্ধুদের স্বপ্ন নিয়ে লেখা, যেখানে পাপ এবং শাস্তি নিয়ে আলোচনা করা আছে। তার একটা প্রবন্ধ গ্রন্থ রয়েছে, সেটি হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া একটা প্রবন্ধ তিনি লিখেছেন। এবার আসি কলেরিজের এই সাহিত্যকর্মগুলো মনে রাখবেন কিভাবে, বা কবিতাগুলো কিভাবে মনে রাখবেন, তার একটা মনে রাখার ক্লু। কলেরিজ কুবলা খানের গল্প। তাহলে দেখেন, একটা গল্প যদি মনে রাখতে চান সেক্ষেত্রেও আপনাকে নামের সাথে মিলিয়ে আমি সুন্দরভাবে সিস্টেম করে দিয়েছি। তাহলে কলেরিজ কুবলা খানের গল্প। কুবলা খানের ক্রিস্টোবেল দুজনে ফ্রস্ট অ্যাট মিডনাইটে দিবা স্বপ্ন নিয়ে রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার কবিতা রচনা করলো। আবার বলছি, কুবলা খান এবং ক্রিস্টোবেল, কুবলা খান এবং ক্রিস্টোবেল দুজনে মিলে কি করলো? ফ্রস্ট অ্যাট মিডনাইটে, হ্যাঁ মধ্যরাতে বনের মধ্যে কি করলো? দিবা স্বপ্ন দেখলো, দ্য ডে ড্রিম নিয়ে, দিবা স্বপ্ন নিয়ে রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনার কবিতা রচনা করলো। সফল হয়ে আবার বায়োগ্রাফিয়া লিটারেরিয়া নামে একটি প্রবন্ধ লিখলো। বিখ্যাত পংক্তি, বিখ্যাত পংক্তিগুলো আছে কি? অ্যালোন অ্যালোন, অল অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি, এগুলো। তো দেখেন, তার এই পংক্তিটা কিন্তু নেওয়া হয়েছে রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার থেকে, রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার থেকে। মনে রাখবেন, কলেরিজ হচ্ছে অ্যালোন অ্যালোন, একা একা আফিম খেয়ে মরতে মরতে শুরু করেছিল। এখানে মরতে মরতে মানে মেরিনার, অর্থাৎ এই লাইনটি দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার থেকে নেওয়া। এখন এই পংক্তি বা কোটেশনটা আপনি মনে রাখবেন কিভাবে, তারও একটা সূত্র আমি এখানে দিয়ে দিয়েছি। সো এগুলো কিন্তু অনেক কষ্ট করে জোগাড় করতে হয়। সো মূল্যায়ন করবেন, পড়বেন, কারণ পরীক্ষার হলে আপনাকে এগুলো অনেক হেল্প করবে। দেখেন, আমি তার পংক্তিটা আবার মনে রাখার জন্য বলছি, অ্যালোন অ্যালোন, অল অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি। এখন এই যে লাইনটা, একা একা, সবই একা, অ্যালোন অন এ ওয়াইড, বিশাল আকারে একা, ওয়াইড সি মানে কি? সমুদ্রটাও একা। ফ্রম দ্য রাইম এনসিয়েন্ট ম্যারিনার, রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনার, এটা হচ্ছে তার কাব্যগ্রন্থ ব্যালার্ড, সেখান থেকে নেওয়া হয়েছে। এবং কলেরিজ অ্যালোন অ্যালোন, কলেরিজ আমরা জানতাম আফিম করছিলেন, সো আফিম খেয়ে একা একা মরতে লাগলো, সেখান থেকে আমরা অ্যালোন অ্যালোন, একা একা, এইভাবে বাংলা ইংলিশ মিলিয়ে কিন্তু মনে রাখতে পারি, ঠিক আছে? আর মরতে থেকে মেরিনার, রাইম অফ এনসিয়েন্ট মেরিনার, এভাবে আপনারা চাইলে মনে রাখতে পারেন। সো দেখি এসটি কলেজ সংক্রান্ত বেশ কিছু সাহিত্যকর্ম কি লেখা আছে। যেমন প্রথম প্রশ্নটাই বলা আছে, হোয়ার ডু দ্য ফলোইং লাইনস অকার ইন। দেখেন, এই প্রশ্নটা আসছে 38 নম্বর বিসিএস এ। একটা লাইন দিয়ে বলেছে এই লাইনটা কোথায় আছে। হ্যাঁ, ওই যে আমরা বললাম রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনারে ছিল। 2 নম্বর কি হবে आंसर বলেন তো সবাই? দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনার ইজ বেসড অন কলেরিজ ড্যাশ ড্রিম। রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনার এটি এসটি কলেরিজ কি থেকে লিখেছেন, অর্থাৎ কার স্বপ্ন থেকে লিখেছেন? এটা হচ্ছে তার ফ্রেন্ডসদের বা বন্ধুর স্বপ্ন কি ছিল, সেই স্বপ্নটা থেকে তিনি এটা লিখেছেন। হু রোজ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটাও দেখেন 37 নম্বর বিসিএস এ আসছে। বারবার বলছি, এই রোমান্টিক যুগের রাইটারগণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া এটি হচ্ছে এসটি কলেজের লেখা, হ্যাঁ মনে থাকবে, এটি একটা প্রবন্ধ সংগ্রহ।
Coleridge poems The Rime of the Ancient Mariner is এটা কি? এটা একটা ব্যালাড, এটা একটা ব্যালাড। 5 নাম্বার, which one of the following is about sin and punishment? নিচের কোনটি পাপ এবং তার শাস্তি সম্পর্কে লেখা হয়েছে? পাপ এবং শাস্তি সম্পর্কে লেখা হয়েছে Ancient Mariner, Ancient Mariner। 6 নাম্বার, who is the author of the Rime of the Ancient Mariner? Ancient Mariner কে লিখেছে এসটি কলেরিজ, এটা সহজ। 7 নাম্বারটা দেখেন, এইটা 13তম বিসিএস আসছে, সব ইম্পর্টেন্ট গুলোই কিন্তু এখানে দেওয়া আছে। সো এসটি কলেরিজ থেকে পড়া অল্প কিন্তু বারবার প্রশ্ন হচ্ছে। দ্য লিটারারি ওয়ার্ক কুবলা খান, কুবলা খানের সাথে কার মিল ছিল? কলেরিজ, কলেরিজ কুবলা খান। কলেরিজের কবিতাগুলো মনে রাখবো কি দিয়ে? কুবলা খান দিয়ে। সো কুবলা খান নামে তার একটা কবিতাই রয়েছে। সো বলছে লিটারারি ওয়ার্ক কুবলা খান, এটি কার? এটি হচ্ছে এসটি কলেরিজের বার্ডস। বার্ডস মানে পংক্তি বা কবিতা লাইন বলতে পারে। ওকে, এরপর 8 নম্বর প্রশ্ন বলা আছে, হু ওয়াজ ইংলিশ পোয়েট অ্যাডিক্টেড টু আফিম? কোন ইংলিশ পোয়েট আফিম করছিলেন? ইংলিশ পোয়েট, হ্যাঁ মানে ব্রিটিশ পোয়েট নিও, সেটি হচ্ছে এসটি কলেরিজ আফিম করছিলেন। আমরা বলছিলাম আফিম খেয়ে খেয়ে মারা গেছে কে? এসটি কলেরিজ। মারা যায়নি, জাস্ট আমরা মনে রাখার সাথে বলেছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সময়কালকার কবি কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সময়কাল ওই যে তার বন্ধু একসাথে লিখেছিলেন লিরিক্যাল ব্যালাডস, সে হচ্ছে এসটি কলেরিজ। এরপর 10-11 আপনারা উত্তর করেন তো। 10-11 কোশ্চেন, 10-11 কি হবে आंसर? 10 এবং 11। 10 এ বলা আছে, হু ইজ দ্য অথর অফ লিরিক্যাল ব্যালাডস? লিরিক্যাল ব্যালাডস কে লিখেছেন? দেখেন অপশনে লিরিক্যাল ব্যালাডস বললে দুইজন থাকার কথা ছিল, একজন হচ্ছে এসটি কলেরিজ, আরেকজন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কিন্তু অপশনে একজন আছে, তো আপনি একজনকে आंसर করবেন, এসটি কলেরিজ। দুইজন থাকলে বোধ করবেন। ওড অন রিজেকশন ইজ রিটেন বাই, ওড অন রিজেকশন, ওড অন রিজেকশন কে লিখেছেন? এসটি কলেরিজ। ওড অন রিজেকশন কে লিখেছেন? এসটি কলেরিজ। আচ্ছা, এরপর আসি আর দুটো প্রশ্ন এসটি কলেরিজ সংক্রান্ত। দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার ইজ এ অবলিক্যান। দেখেন এনসিয়েন্ট মেরিনার এটি কি? এটি কি নাটক নাকি কবিতা নাকি উপন্যাস? আমরা বলছি এসটি কলেরিজ যে কবি ছিলেন তিনি এটি একটা কবিতা লিখেছেন, অর্থাৎ এটি একটা ব্যালাড কবিতা ছিল। হু ইজ কল্ড দ্য পয়েট অফ সুপার ন্যাচারালিজম? কাকে সুপার ন্যাচারালিজম বা অতি প্রাকৃতবাদের কবি বলা হয়? উত্তর হচ্ছে এসটি কলেরিজ, এসটি কলেরিজ। এই যে প্রশ্নগুলো দিলাম দেখবেন ইনশাআল্লাহ পরীক্ষার হলে এখান থেকেই প্রশ্ন কমন থাকবে। সো এসটি কলেরিজ সংক্রান্ত আলোচনা এই পর্যন্তই। আশা করছি সবাই ধৈর্য ধরে আছেন আমাদের রোমান্টিক যুগের আলোচনায়। রোমান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত ঔপন্যাসিক জেন অস্টেইন, ইনি মহিলা ঔপন্যাসিক। এখন শিখবো আমরা ওনার সম্পর্কে কিছু আলোচনা। জেন অস্টেইন মূলত একজন মহিলা ঔপন্যাসিক ছিলেন এবং তার জন্ম মৃত্যু হচ্ছে 1775 সালে তার জন্ম এবং মৃত্যু হচ্ছে 1817 সালে। যদিও জন্ম মৃত্যু আসবে না, তবু একটু মাথায় রাখবেন। তো জেন অস্টেইনের উপাধি কি ছিল? আমরা যখন কোন রাইটার সম্পর্কে শিখবো, প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে তিনি কি করতেন বা কোন ধরনের সাহিত্য লিখতেন এবং তার উপাধিটা কি, তারপর আমরা সাহিত্য ধর্মগুলো শিখবো। সো জেন অস্টেইনের উপাধি হচ্ছে তিনি হচ্ছেন অ্যান্টি রোমান্টিক। অ্যান্টি রোমান্টিক মানে তিনি রোমান্টিক যুগের ছিলেন কিন্তু রোমান্টিক ধারায় তিনি লিখেননি, তিনি অ্যান্টি রোমান্টিক স্টাইলে উপন্যাস লিখেছেন, অর্থাৎ অ্যান্টি রোমান্টিক নোভেলিস্ট। অ্যান্টি রোমান্টিক নোভেলিস্ট বলা হয় জেন অস্টেইনকে। সো জেন অস্টেইনের বিখ্যাত কিছু উপন্যাস রয়েছে, যেহেতু তিনি এই যুগে নোবেল লিখেছেন বা উপন্যাস লিখেছেন, তার উপন্যাসগুলো আমাদের একটু জানতে হবে। তো চলুন এক নজরে তার উপন্যাসগুলো একটু দেখে নিই। খেয়াল করেন জেন অস্টেইন সম্পর্কে আরেকটা বিষয় জেনে রাখবেন, সেটি হচ্ছে জেন অস্টেইন কিন্তু মহিলা ঔপন্যাসিক ছিলেন, ফরাসি এবং ইতালি ভাষা জানতেন তিনি। এছাড়াও যেটি বলেছি অ্যান্টি রোমান্টিক নোভেলিস্ট ইন রোমান্টিক পিরিয়ড। আর ওনার যে বিখ্যাত উপন্যাসগুলো ছিল সেগুলো হচ্ছে ইমা, ম্যানসফিল্ড পার্ক, নর্দাঙ্গার অ্যাবে, প্রাইড এন্ড প্রিজুডাইস, সেন্স এন্ড সেন্সিবিলিটি, আরেকটা হচ্ছে দা পারসুয়েশন। এই 6টাই আমরা পড়বো, আরো আছে কিন্তু আমরা পরীক্ষার জন্য এই 6টাকে কভার করার চেষ্টা করব। এভাবে বাংলা উচ্চারণ সহ কিন্তু এগুলো দেওয়া আছে এক্সপার্ট ইংলিশ লিটারেচারে, আপনারা বইটা সামনে নিয়ে পড়বেন, সুবিধা হবে। এখন আমরা এই উপন্যাসগুলো মনে রাখার জন্য একটি গল্প বলছি, ইমা পার্ক প্লাস বখাটে বিষয় গল্প। তাহলে ইমা পার্ক এবং বখাটে, দেখেন এটা মনে রাখবেন কিভাবে। জেন অস্টেইন মহিলা অ্যান্টি রোমান্টিক ঔপন্যাসিকের উপন্যাস হচ্ছে ইমা পার্ক এবং বখাটে বিষয়ক গল্প। তো এবার গল্পটা পড়ি। নর্দাঙ্গার অ্যাবেতে অবস্থিত, নর্দাঙ্গার অ্যাবেতে অবস্থিত ম্যানসফিল্ড পার্কে, নর্দাঙ্গার অ্যাবেতে অবস্থিত ম্যানসফিল্ড পার্কে প্রাইড এন্ড প্রিজুডাইসে আচ্ছন্ন বখাটে লোকজন থাকে। তো দেখেন নর্দাঙ্গার অ্যাবে এটা একটা স্থানকে বোঝাচ্ছি, সেখানে ম্যানসফিল্ড একটা পার্ক আছে, এই পার্কে
প্রাইড অ্যান্ড প্রিজুডাইস মানে কুসংস্কার এবং অহংকার আচ্ছন্ন বখাটে লোকজন থাকে, তারা কি করলো, তারা ইমাকে একা পেয়ে ইপটিজিং ও পারসুয়েশন করে সেন্স এবং সেন্সিবিলিটি হারাতে বাধ্য করলো। গল্পের ভাষাটা একটু যদিও অন্য সাইডে যায়, তারপরও আপনি একটু মনে রাখার সাথে এভাবেই পড়বেন যে ইমাকে একা পেয়ে ইপটিজিং এবং পারসুয়েশনের করে সেন্স এবং সেন্সিবিলিটি হারাতে বাধ্য করলো। কারা বাধ্য করলো? ওই যে বখাটে লোকজন। সো ইমা, পার, বখাটে, এই বিষয়গুলো নিয়ে যে গল্পটা সেটি মনে রাখবেন, সেটি হচ্ছে জেন অস্টেইনের উপন্যাসগুলো। কোন যুগের? রোমান্টিক যুগের। এবার তার এমসিকিউ গুলো একটু দেখি এখান থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে। 1 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য ফিমেল নভেলিস্ট? কে ফিমেল নভেলিস্ট? নিচে জেন অস্টেন, খুব সহজেই বলেছি, নাম শুনে বোঝা যায়। জেন অস্টেন ইজ দ্য রাইটার অফ। পরের প্রশ্ন বলা হচ্ছে জেন অস্টেন নিচের কোনটি লেখক? সেটা হচ্ছে ইমা পার্ক। ওই যে আমরা ইমা বলেছিলাম, ইমা পার্ক সংক্রান্ত গল্প। সো ইমা হচ্ছে উপন্যাস। এটি কার উপন্যাস? জেন অস্টেনের। 3 নম্বরে বলা আছে প্রাইড অ্যান্ড প্রিজুডাইস ওয়াজ রিটেন বাই। প্রাইড অ্যান্ড প্রিজুডাইস কে লিখেছেন? জেন অস্টেইন। প্রাইড অ্যান্ড প্রিজুডাইস কে লিখেছেন বলেন? জেন অস্টেইন। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা কি হবে आंसर বলেন তো? কোশ্চেন 4, স্যান্ডস্টোন আনফিনিশড। হ্যাঁ, এই স্যান্ডস্টোন কে লিখেছেন? স্যান্ডস্টোন লিখেছেন জেন অস্টেন। এটি তার হচ্ছে একটা উপন্যাস, যদিও আমরা উপরে বলিনি, তারপর এগুলো খেয়াল রাখবেন। একটা বিষয় হচ্ছে এক্সপার্ট ইংলিশ লিটারেচারের বিশেষত্ব হচ্ছে বিগত সালে না আসলে অনেক এমসিকিউ আপনারা এরকম সম্ভাব্য প্রশ্ন বলে পাবেন, এবং মজার বিষয় হচ্ছে এই সম্ভাব্য প্রশ্নগুলোই কিন্তু আমরা দেখেছি অনেকবার নতুন নতুন ভাবে প্রশ্ন হয়েছে। ক্লিয়ার? আর এই প্রশ্নগুলো আপনারা হয় কি করে, কারণ এই বইগুলো মোটামুটি যারা প্রশ্ন করে তাদের কাছে থাকে, সেখান থেকে তারা হয়তো অনেক সময় প্রশ্ন বানাতে পারে না বা বানাতে সময় পায় না, এখান থেকে তৈরি করে দেয়। এরপর আসেন কোশ্চেন 6 and 7, জেন অস্টেন সম্পর্কে আর দুইটা এমসিকিউ দেখি, আমরা জেন অস্টেন শেষ করছি। 1 নাম্বার, হু ইজ দ্য অ্যান্টি রোমান্টিক নোবেলিস্ট বিলঙ্গিং টু দ্য রোমান্টিক এজ? রোমান্টিক যুগে অ্যান্টি রোমান্টিক কে ছিল? উত্তর হচ্ছে জেন অস্টেইন। 6 নাম্বার, হু রোট সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি? কি হবে উত্তর বলেন? সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। এই ঘটনাটা নিয়ে বলা আছে কোথায়? ওই যে ইমা পার্কের গল্পে ইপটিজিং করে ইমাকে কি করেছে? সেন্স এবং সেন্সিবিলিটি নষ্ট করে দিয়েছে। সো এটি হচ্ছে জেন অস্টেনের লেখা একটি উপন্যাস। এই ছিল জেন অস্টেন সংক্রান্ত। ওকে, এবার দেখবো আমরা হচ্ছে লর্ড বাইরন সংক্রান্ত বিষয়। চলছে রোমান্টিক যুগের ক্লাস, আর রোমান্টিক যুগে এই পর্যায়ে আমরা শিখবো হচ্ছে লর্ড বাইরন সংক্রান্ত বিষয়সমূহ। আমরা জানি লর্ড বাইরন হচ্ছেন বিখ্যাত ব্রিটিশ পয়েট এবং রোমান্টিক পিরিয়ডে তার অবদান রয়েছে অনেক। তো লর্ড বাইরনকে আমরা কিভাবে শিখতে পারি একটু দেখে নেই। লর্ড বাইরন সংক্রান্ত প্রথমে যে জিনিসটা আমরা জানবো সেটি হচ্ছে তার জন্ম মৃত্যু। তার জন্ম হচ্ছে 1788 সালে এবং তার মৃত্যু হচ্ছে 1824 সালে। যদিও জন্ম মৃত্যু লাগবে না, তারপরে মনে রাখার জন্য বলছি। এবং তার উপাধিগুলো কি? লর্ড বাইরন, জর্জ গর্ডন বাইরন, তার পুরো নাম হচ্ছে জর্জ গর্ডন বাইরন। তিনি জন্মসূত্রেই বলতে পারি জন্মগত খোড়া ছিলেন, অর্থাৎ তিনি খোড়া হয়ে জন্মগ্রহণ করেছেন এবং তিনি ছিলেন জ্বরে আক্রান্ত। তিনি ছিলেন জ্বরে আক্রান্ত, তার মৃত্যু হয়েছে জ্বরে। আচ্ছা, এখন তার উপাধিগুলো কি আমরা একটু জেনে নেই। তার উপাধি রয়েছে হচ্ছে, তাকে বলা হয় রেবেল পোয়েট, মানে বিদ্রোহী কবি। তাকে বলা হয় রেবেল পোয়েট, বিদ্রোহী কবি। আর এখান থেকে তার আর কিছু জানা নাই, শুধু এটুকু জানলেই হবে তিনি হচ্ছে বিদ্রোহী কবি এবং তিনি রোমান্টিক যুগের বিখ্যাত কবি এবং তিনি ব্রিটিশ পয়েট। এই কয়েকটা পয়েন্ট জানবেন। এছাড়া তার যে বিখ্যাত সাহিত্যকর্মগুলো আছে, আমরা এখন সেই সাহিত্যকর্মগুলো একটু গল্প আকারে গুছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। লর্ড বাইরন। লর্ড বাইরন জন্ম ছিল লন্ডন শহরে। আমি তার সম্পর্কে ইনফরমেশন দিয়েছি এবং তাকে বলা হয় হচ্ছে গ্রেটেস্ট ব্রিটিশ পয়েট। গ্রেটেস্ট ব্রিটিশ পয়েট। এখানে একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এই পয়েন্টটা, অর্থাৎ এই পয়েন্টটা যাদের কাছে বই আছে দাগিয়ে নেবেন। বাইরনের মৃত্যুতে কবি টেনিসন বলেছিলেন আজ পৃথিবীর সব আলো মুছে গেল। বাইরনের মৃত্যুতে কবি টেনিসন বলেছিলেন আজ পৃথিবীর সব আলো মুছে গেল। সো এই পংক্তিটাও কিন্তু আসতে পারে। এবার দেখবো বাইরনের কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রথমে যেটি মনে রাখবেন সেটি হচ্ছে চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমস। দেখেন, চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমস। তো আমরা পিলগ্রিমস প্রোগ্রেস নামে আরেকটা সাহিত্যকর্ম দেখেছি, সেটি কিন্তু জন বুনিয়ানের ছিল। আর এখানে চাইল্ড হ্যারোল্ড পিলগ্রিমস, এটি হলো লর্ড বাইরনের লেখা একটি কাব্যগ্রন্থ। দেখেন, এরপরে ডন জুয়ান, এটিও একটা কাব্যগ্রন্থ।
এরপরে বলছে ইংলিশ বার্ডস এন্ড স্কোস রিভিউয়ার্স, এটা লাগবে না। হিভেন এন্ড আর্থ এটা পড়বেন, হিভেন এন্ড আর্থ। এরপরে পড়বেন হচ্ছে দ্য ভিশন অফ দ্য জাজমেন্ট, এই কয়েকটা একটু বেশি পড়লেই হবে। যদিও গুরুত্বপূর্ণ রাইটার, কিন্তু তারপরে এদের সম্পর্কে খুব বেশি পড়ার নাই, অল্প কিছু আছে, এগুলোই পড়বেন। বেশি পড়তে গিয়ে মাথা নষ্ট করা যাবে না, যা আসবে আমরা শুধু সেগুলোই পড়বো। সো এগুলো মনে রাখতে পারে কিভাবে, সে গল্পটা আমি যেটা বলেছিলাম বলবো। লর্ড বাইরন চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমস এর নামে ডন জুয়ানের সাথে হিভেন এন্ড আর্থে ঘোরাঘুরি করলো। দেখেন তো, চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমস মানে অভিজাত বংশীয় তরুণ হ্যারোল্ডের তীর্থযাত্রার নামে। তীর্থযাত্রা কি? ধর্মীয় উদ্দেশ্যে যাত্রা করা। সো ধর্মীয় উদ্দেশ্যে যাত্রার নামে সে কি করলো? ডন জুয়ান হিভেন এন্ড আর্থে ঘোরাঘুরি করতে লাগলো। তার এই ঘোরাঘুরির অভিজ্ঞতা নিয়ে আওয়ার্স অফ আইডলনেস মানে ঘন্টার পর ঘন্টা যে অলসতা, সে সময়ে ওয়ার্কস ইন এ বিউটি, ওয়ার্কস ইন এ বিউটি সৌন্দর্যের মধ্যে বা সৌন্দর্যের মধ্যে হাঁটাহাঁটি এন্ড ভিশন অফ জাজমেন্ট নামের কাব্যগ্রন্থ রচনা করলো। তাহলে ওয়ার্কস ইন এ বিউটি সুন্দরের মধ্যে হেঁটে হেঁটে, ভিশন অফ জাজমেন্ট, ভিশন অফ জাজমেন্ট নামে কাব্যগ্রন্থ রচনা করলো। কে করলো? এটি হচ্ছে লর্ড বাইরন। সো লর্ড বাইরন সম্পর্কে যে কাব্যগ্রন্থ আছে এগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। সো দেখি এখান থেকে প্রশ্নগুলো আসছে কিভাবে। দেখেন আমি আপনাদেরকে একবার করে পড়ে দিলাম, কিন্তু বই সামনে রেখে আপনারা দুইবার করে এগুলো পড়বেন। আর যখন এমসিকিউ সলভ করবেন গল্পটার দিকে একটু মনে রাখবেন, মুখস্থ করতে হবে না, জাস্ট পড়ে রাখা। এক নম্বরে বলা আছে লর্ড বাইরন ইজ ড্যাশ। লর্ড বাইরন হচ্ছে উত্তরটা কি? ইংলিশ পয়েট অফ রোমান্টিক ট্রেডিশন, রোমান্টিক যুগের একজন ইংলিশ পয়েট। সো দেখেন অনেক লম্বা লাইন লিখেছে, ঠিক আমেরিকান পয়েট না ইংলিশ পয়েট। প্রথমে আমরা শুনেছি ইংলিশ পয়েট, ইংলিশ বলতে সরাসরি ইংলিশ মানে আপনি মাথায় রাখবেন সেটি হচ্ছে লন্ডনকে রেফার করছে। আর রোমান্টিক যুগের এটা তো জানি। এর পাশে কোশ্চেন 2 কি হবে आंसर বলেন। কোশ্চেন 2 তে বলা আছে ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ এ থিং অ্যাপার্ট, দিস ওম্যানস ফুলস এক্সিস্টেন্স, দিস ইজ টেকেন ফ্রম পোয়েম। এটা 40তম বিশেষ আসা প্রশ্ন। এটি নেওয়া হয়েছে লর্ড বাইরনের কবিতা থেকে। কার কবিতা থেকে নেওয়া হয়েছে? লর্ড বাইরন। সো এগুলো মূলত আপনারা যদি মনে করেন যে কবিতা আকারে পড়ে নেবেন তাহলে হয় না। কেন হয় না? কারণ অনেক অনেক লাইন আছে, কত পড়বেন। এই জন্য বিগত সালে আসা জিনিসগুলো একটু খেয়াল রাখেন। আর কোটেশনের জন্য আলাদা কিন্তু অধ্যায় আছে আমাদের এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে, সেখান থেকে আপনারা পড়বেন কোটেশন। 3 নম্বরে বলা আছে হু ইজ কনসিডার্ড টু বি রেবেল পয়েট। রেবেল মানে বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি কে বলেন? বাইরন। রেবেল বিদ্রোহী কবি বাইরন। আচ্ছা এরপর বলছে শি ওয়ার্কস ইন এ বিউটি। শি ওয়ার্কস ইন এ বিউটি, ওই যে বলছিলাম শি ওয়ার্কস ইন এ বিউটি অর্থাৎ সৌন্দর্যের মধ্যে হেঁটে। জাজমেন্ট, ভিশন অফ দ্য জাজমেন্ট রচনা করেছিলেন কে? লর্ড বাইরন। লর্ড বাইরনের পুরো নাম হচ্ছে জর্জ গর্ডন লর্ড বাইরন। হু ইজ দ্য রাইটার অফ হেভেন এন্ড আর্থ। ওই যে হেভেন এন্ড আর্থে ঘোরাঘুরি করেছিল এবং আইডল অলস সময় কাটিয়েছিল। এই যে এই লাইনটা মনে আছে, এই যে আওয়ার্স অফ আইডলনেস, কোথায় ঘোরাঘুরি করেছিল? হিভেন এন্ড আর্থে ঘোরাঘুরি করে আওয়ার্স এন্ড আইডলনেস সময় কাটিয়েছিল। সো এটা লিখেছেন কে? জর্জ গর্ডন বার্ডেন। 6 নম্বর শি ওয়ার্কস ইন এ বিউটি, এটি কি? এটি আসলে আমরা পড়েছি পোয়েম। আমরা বলেছি লর্ড বাইরন হচ্ছে পোয়েম। আরেকটা বিষয় আবার স্মরণ করে দিচ্ছি, রোমান্টিক যুগে 5 জন ছিল কবি, আর মানে তারা শুধু কবিতাই বেশি লিখতেন, আর 2 জন ছিল ঔপন্যাসিক, তারা শুধু উপন্যাসই বেশি লিখতেন, একজন ওয়াল্টার স্কট আর হচ্ছে জেন স্টেন। 7 নম্বর প্রশ্ন হু ইজ সামটাইম কল্ড দ্য রেবেল পয়েট। রেবেল পয়েট হচ্ছে কাকে রেবেল পয়েট নামে ডাকা হয়? জর্জ গর্ডন লর্ড বাইরন। জর্জ গর্ডন লর্ড বাইরন, এখানে এন্ড হবে। জর্জ গর্ডন লর্ড বাইরন। সো এই ছিল হচ্ছে বাইরন সংক্রান্ত ইনফরমেশন। আশা করি এই ইনফরমেশনগুলো আপনারা মাথায় রাখবেন, এতে করে পরীক্ষার হলে যথাযথ প্রশ্ন কমন পাবেন। আমরা এখন আলোচনা করব হচ্ছে রোমান্টিক পিরিয়ডের অন্যতম একজন বিখ্যাত কবি পিবি শেলিকে নিয়ে। পিবি শেলি সংক্রান্ত আলোচনায় আমরা কি জিনিসগুলো দেখছি সেগুলো আগে একটু খেয়াল করি। তার জীবন কথা, তার উপাধি এবং তার সাহিত্য কর্মগুলো আমরা পড়ব। তো পিবি শেলি জীবন কথায় আমরা এখানে তার জন্ম মৃত্যুটা অনেক সময় বলেছি, অনেকের ক্ষেত্রে এই পিবি শেলি লাগবে না। এখান থেকে জাস্ট একটা জিনিস মনে রাখেন, পিবি শেলি হচ্ছে পার্সি বেসি শেলি। আরেকটি কথা হচ্ছে পিবি শেলি অনেকের কাছে মনে হয় তিনি একজন ফিমেল রাইটার, আসলে তিনি ফিমেল না, তিনি মেল রাইটার অর্থাৎ মেল পয়েট। আর তার উপাধি রয়েছে একটা বিখ্যাত, আমরা এটা একটু পড়বো, সেটা হচ্ছে তিনি বৈপ্লবিক। তিনি হচ্ছে বৈপ্লবিক কবি, যাকে ইংরেজিতে বলা হয় রিভলিউশনারি।
তিনি হচ্ছে আসলে রিভলিউশনারি পয়েন্ট। এখন তার সাহিত্যকর্মগুলো রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম রয়েছে, কবিতা রয়েছে, কাব্যগ্রন্থ রয়েছে, আমরা একটু সেগুলো দেখার চেষ্টা করছি। ওকে, আমরা পিবি শেলি সংক্রান্ত যে বিষয়গুলো এখন দেখব, কিছু পয়েন্ট আমি আপনাদেরকে দাগিয়ে দিব, সেগুলো একটু মাথায় রাখবেন। যেমন টিমোথি শেলি ছিলেন তার পিতা, এবং এখানে একটা তথ্য আপনি জাস্ট মনে রাখলেই হবে, 30 বছর বয়সে সমুদ্রে নৌকা ডুবিতে তিনি মারা গেছেন। জাস্ট এই সংক্ষিপ্ত কথাটা একটু মনে রাখবেন যে নৌকা ডুবিতে মারা গেছেন কে? পিবি শেলি। এখানে একটা কনফিউশন আপনাদেরকে ক্লিয়ার করেছি, তিনি হচ্ছে মেল পয়েট, এটা একটু মাথায় রাখতে হবে, এবং রোমান্টিক ধারার কবি ছিলেন। আরেকটা বিষয় হচ্ছে তাকে রিভলিউশনারি পয়েট বলা হয় বা বিপ্লবী কবি বলা হয়। এর সাথে আপনারা অবশ্যই মনে রাখবেন, বিদ্রোহী বললে হচ্ছে লর্ড বায়রন, আর বিপ্লবী বললে হচ্ছে রিভলিউশনারি পয়েট, আর তিনি হচ্ছেন আসলে পিবি শেলি। এবং এছাড়াও তাকে পয়েট অফ ওয়াইন্স বলা হয়, অর্থাৎ পয়েট অফ ওয়াইন্স বা বাতাসের কবি বলা হচ্ছে, বা কি বলবো, স্বভাবের কবি, অ্যান আইডিয়ালিস্ট অথবা এই প্রফেট অফ ভিশনারি ড্রিমার, এটা লাগবে না। আচ্ছা, এরপর আসেন, তার উল্লেখযোগ্য কিছু কবিতা রয়েছে। কবিতাগুলোর মধ্যে রয়েছে দ্য রিভোল্ট অফ ইসলাম, দ্য রিভোল্ট অফ ইসলাম, অড টু এ স্কাইলার, স্পিরিট অফ সলিটিউড, এরপর আছে অ্যাডোনাইস। দেখেন এইটা আপনারা সবচেয়ে বেশি পড়বেন, অ্যাডোনাইস। আর এখান থেকে পড়বেন হচ্ছে কুইন ম্যাপ, এটা একটু বেশি দেখবেন। এরপর দেখবেন হচ্ছে দ্য রিভোল্ট অফ ইসলাম, দ্য রিভোল্ট অফ ইসলাম, এই কয়েকটা একটু বেশি দেখবেন। এখানে এই কাব্যগ্রন্থগুলো মনে রাখতে পারেন কিভাবে? শেলি দ্য রিভোল্ট অফ ইসলাম লেখার কারণে অ্যাডোনাইসের কুইন ম্যাপ, তার দ্য স্পিরিট অফ সলিটিউড, স্পিরিট অফ সলিটিউডের আরেকটা অল্টারনেটিভ নাম হচ্ছে অ্যালাস্টার। এই সমস্ত ক্ষেত্রে একাকিত্বের গতি কেড়ে নেন। দেখেন শেলি রিভোল্ট অফ ইসলাম লেখার কারণে অ্যাডোনাইসের কুইন ম্যাপ, অ্যাডোনাইস একটা স্থানকে বোঝাতে চাচ্ছি, অ্যাডোনাইসের কুইন ম্যাপ মানে রানী ম্যাপ, তার স্পিরিট অফ সলিটিউড মানে একাকিত্বের যে গতি, বা অ্যালাস্টার আলাদা একটা নাম, সেটা কেড়ে নেন। সো এই অংশের মধ্যেই কিন্তু আমরা অনেকগুলো কাব্যগ্রন্থের নাম পেয়ে গেছি, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তার কিছু কবিতা, এই শোকে শেলি রানীকে নিয়ে, এই শোকে শেলি পিবি শেলি রানীকে নিয়ে অজিমেন্দিয়া সহ আরো বিখ্যাত ওড কবিতা রচনা করলেন, যেমন ওড টু স্কাইলার, ওড টু লিবার্টি, ওড টু ওয়েস্ট উইন্ড ইত্যাদি। তবুও রানী খুশি না হলে দ্য ক্লাউড বা মেঘের দেশে চলে যায়, সেখানে হালাস নামকরণ করে কবিতা লেখায় মগ্ন হন। এখানে দেখেন হালাস একজন মুসলিম যুবকের নাম, যিনি যার অর্থটা হচ্ছে মোটা সুতি কাপড় বিক্রেতা। সো এই যে কবিতাগুলো, এইগুলোর মধ্যে আপনি মনে রাখতে পারেন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে অড অন, ওড টু এ স্কাইলার, এটা একটু বেশি লাগবে, আর বাকিগুলো লাগবে না। তারপর আপনি মনে রাখবেন 3টা ওড লেখা আছে, এই ওডগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এগুলো হচ্ছে পিবি শেলির। এখন এখান থেকে আমরা একটু আরেকটা বিষয় একটু জেনে রাখবো, সেটি হচ্ছে তার বিখ্যাত একটা কাব্যনাট্য রয়েছে। কাব্যনাট্যটি হচ্ছে প্রমিথিউস আনবাউন্ড। কি বললাম? প্রমিথিউস আনবাউন্ড। এছাড়াও তার কিছু প্রবন্ধ রয়েছে, যেমন ডিফেন্স অফ পোয়েট্রি, নেসেসিটি অফ অ্যাথিজম, এইটা একটু মনে রাখতে পারেন, নেসেসিটি অফ অ্যাথিজম মানে নাস্তিকতার প্রয়োজনীয়তা। আরেকটা রয়েছে মিউজিক, এটা মনে রাখতে পারেন। তাহলে পিবি শেলি তার 30 বছরে অনেক কিছু লিখেছেন, এইগুলো আমরা একটু মনে রাখবো, কারণ এগুলো থেকে কিন্তু নিয়মিত প্রশ্ন হচ্ছে। সো এখানে তার প্রবন্ধগুলো মনে রাখার গল্প আমরা দিয়েছি, এগুলো আপনারা পাবেন হচ্ছে এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে। পুনর্জন্মে বিশ্বাসী নাস্তিক হিসাবে পরিচিত পিবি শেলি ধর্ম সংক্রান্ত 2টি প্রবন্ধ রয়েছে, একটা হচ্ছে নেসেসিটি অফ অ্যাথিজম, আর একটা হচ্ছে মস্ক অফ অ্যানার্কি। এই দুইটা মনে রাখবেন, নেসেসিটি অফ অ্যাথিজম, মস্ক অফ অ্যানার্কি। ধর্ম সংক্রান্ত বা পুনর্জন্মে বিশ্বাসী নাস্তিক হিসাবে পরিচিত পিবি শেলির 2টি গ্রন্থ, নেসেসিটি অফ অ্যাথিজম এবং মস্ক অফ অ্যানার্কি। আচ্ছা, এরপর আসেন এখান থেকে আমরা কয়েকটা প্রশ্ন দেখি কিভাবে প্রশ্ন এসেছে। যেমন 1 এবং 2 পড়েন, সলভ করেন আপনারা কোশ্চেন 1 and 2। একে বলা আছে হু রোট প্রমিথিউস আনবাউন্ড। প্রমিথিউস আনবাউন্ড কে লিখেছেন? আমরা একটু আগেই দেখলাম প্রমিথিউস আনবাউন্ড এটা একটা কাব্যনাট্য, এটি লিখেছেন হচ্ছে পিবি শেলি। 2 নম্বরে বলা আছে ভারত পক্ষী বা সমীকরণের কবি। দেখেন ভারত পক্ষী বা সমীকরণের কবি, পয়েট অফ স্কাইলার এন্ড ওয়ার্ডস নামে পরিচিত কে? পিবি শেলি। যে এই অতিরিক্ত তথ্যটা আমাদের মূল আলোচনায় ছিল না, এইজন্য এমসিকিউ গুলো আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। এক্সপার্ট ইংলিশ লিটারেচারে মোট 1560টি এমসিকিউ আছে, যেগুলো পড়ে নেবেন সবাই।
এরপর দেখেন 3 এবং 4 নম্বর। 3 এ বলা আছে দ্য ডক্টর পুট হিম ইন দ্য ডার্ক অফ আইদার। দেখেন ইদার, এখন হু রোড দিস লাইন, এই লাইনটি কে লিখেছে? পিবি শেলি। এগুলো আপনারা যখন পড়বেন এই উক্তিগুলো বা কোটস গুলো অনেক সময় মনে থাকতে চায় না, এই ক্ষেত্রে যেগুলো আমরা বইতে দিয়েছি সেগুলো একটু পড়ার চেষ্টা করবেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এন্ড পিবি শেলি আর টু। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং পিবি শেলি এই দুজন কোন সময়কার কবি ছিলেন? উত্তরটা হচ্ছে রোমান্টিক পোয়েট ছিলেন। উত্তর হচ্ছে রোমান্টিক যুগের পোয়েট ছিলেন। আচ্ছা, এরপর আসি আমরা আর কয়েকটা এমসিকিউ দেখি। 5 এবং 6 সলভ করেন কোশ্চেন 5 এন্ড 6। কোশ্চেন 5 এন্ড 6 5 নম্বরে বলা আছে হু অ্যামং দ্য ফলোইং ইজ রেভলিউশনারি পোয়েট। আচ্ছা, নিচে কবিদের মধ্যে কে রেভলিউশনারি পোয়েট মানে বৈপ্লবিক কবি? আমরা বলছিলাম বৈপ্লবিক হচ্ছে পিবি শেলি। 6 নম্বরে বলা আছে দ্য ট্রাম্পেট অফ প্রফেসি অফ ওয়াইল্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, হু ইজ দ্য পোয়েট অফ দিস লাইন। এই যে এই অংশটা আপনার বেশি মনে রাখবেন, কারণ এটা দিয়েই কিন্তু বারবার প্রশ্ন আসে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এরকম অনেক কোটেশন আছে পিবি শেলি সহ অন্যান্য রাইটারের। সেই কোটেশন গুলো কিন্তু এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে আলাদা একটা অধ্যায় করে দেওয়া আছে, তা আপনারা চাইলে সেই অধ্যায় গিয়ে পড়বেন, কোটেশন অধ্যায়। আর এখানে আমরা বেসিক অংশগুলো আলোচনা করছি। তাহলে এই কোটেশনটা কি লিখেছেন? পিবি শেলি বা পার্সি বেসি শেলি লিখেছেন। ওকে, আচ্ছা, এরপর আর কয়েকটা এমসিকিউ সলভ করছি। কোশ্চেন 7 এবং 8। 7, 8 সাথে বলা আছে হু ইজ দ্য অথর অফ দ্য রিভোল্ট অফ ইসলাম। আমরা একটু আগেই বলছিলাম যে পিবি শেলি ধর্ম সংক্রান্ত দুটি গ্রন্থ লিখেছেন। একটি হচ্ছে রিভোল্ট অফ ইসলাম, আরেকটা ছিল একটা রিভোল্ট অফ ইসলাম। আমি আবার একটু দেখাচ্ছি, দেখেন একটা রিভোল্ট অফ ইসলাম, আরেকটা ছিল নেসেসিটি অফ অ্যাথেইজম, আরেকটা ছিল মস্ক অফ অ্যানার্কি। এগুলো হচ্ছে সবই মোটামুটি ধর্ম সংক্রান্ত অনেকগুলোই প্রবন্ধ বা কবিতা বা কাব্যগ্রন্থ লিখেছেন কে? পিবি শেলি। আচ্ছা, তাহলে দ্য রিভোল্ট অফ ইসলাম লিখেছেন পিবি শেলি। পিবি শেলি ইজ এ মানে কোন যুগের? আমরা অলরেডি বলেছি রোমান্টিক যুগের, এটা লাগবে না, এইটা একটু পড়তে হবে। সেটি হচ্ছে 9 এবং 10। কোশ্চেন 9 এন্ড 10। 9 বলা আছে অ্যাডোনাইস অফ রিটেন বাই। অ্যাডোনাইস কে লিখেছেন? অ্যাডোনাইস লিখেছেন হচ্ছে পিবি শেলি। পিবি শেলি। এলাস্টার এন্ড দ্য স্পিরিট অফ সলিটিউড, এই যে স্পিরিট অফ সলিটিউডের আরেকটা নাম ছিল এলাস্টার, এটি লিখেছেন কে? পিবি শেলি। আর পিবি শেলির এটা কি? এটি হচ্ছে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। পিবি শেলির আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি হচ্ছে এলাস্টার এবং দ্য স্পিরিট অফ সলিটিউড। আচ্ছা, দেখেন পিবি শেলির একটা বিখ্যাত কবিতা রয়েছে, সেটি হচ্ছে অজিমেন্দিয়াস। এটি যদিও খুব একটা চাকরির পরীক্ষা এখান থেকে প্রশ্ন হবে না, অন্যান্য জায়গাতে মানে বিশেষ বাদ দিয়ে অন্যান্য জায়গাতে এখান থেকে প্রশ্ন হতে পারে। এর জন্য আপনারা চাইলে এই লাইনগুলো পড়তে পারেন। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, এগুলো আপনারা দেখে নেবেন। যাদের কাছে এক্সপার্ট ইংলিশ লিটারেচার আছে সেখান থেকে এগুলো দেখবেন। আমি জাস্ট আপনাদেরকে অবজার্ভ করে গেলাম। অজিমেন্দিয়াস থেকে কিছুটা চাইলে পড়তে পারেন। এখান থেকে কি ধরনের প্রশ্ন হয় দেখেন, যেমন 20 নম্বর প্রশ্নে বলছে আই মিট এ ট্রাভেলার ফ্রম অ্যান্ড ড্যাশ ল্যান্ড। এই কবিতার ক্ষেত্রে এখানে কোন শব্দটা ছিল? ফ্রম অ্যান্টিক ল্যান্ড। হ্যাঁ, এগুলো কবিতা লাইন মুখস্থ না থাকলে অনেক সময় পারা যায় না। 21 নম্বরে বলা আছে দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য লাইন দ্য লন এন্ড লেভেল সাইন্স স্ট্রেস ফার অ্যাওয়ে। এই যে লন এন্ড লেভেল এই দুটি আসলে কি? লন এন্ড লেভেল এই দুটি আসলে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, কারণ বি হচ্ছে আর্টিকেল আর দেখেন স্যান্ডস মরুভূমি নাউন। সো নাউন আর আর্টিকেলের মাঝখানে যেগুলো থাকে সেগুলো আসলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। সো এখানে মাঝখানে আন্ডারলাইন করা অংশ আসলে অ্যাডজেক্টিভ। সো ব্যাকরণ কেন্দ্রিক প্রশ্নও কিন্তু এখানে কবিতা থেকে দেওয়া হয়েছে। এই ছিল পিবি সংক্রান্ত আলোচনা। মোটামুটি আশা করি সবাই বুঝতে পেরেছেন। রোমান্টিক যুগে সর্বশেষ আলোচনার কবি হচ্ছে জন কিটস। আশা করি ধৈর্য ধরে পুরো রোমান্টিক যুগ আলোচনাটা আপনারা দেখেছেন। জন কিটস সংক্রান্ত আলোচনায় আমরা কি নিয়ে কথা বলবো প্রথমে একটু ভেঙে দিচ্ছি। দেখেন, জন কিটস এর জীবন কথা আমরা যদি বলি, তার জন্ম মৃত্যু হচ্ছে 1795 সালে তার জন্ম এবং 1821 সালে তার মৃত্যু। তো আমরা যদি এখানে সাল হিসাব করি তাহলে তিনি মারা গেছেন হচ্ছে মাত্র 25 বছরে। তাহলে আমরা এখানে একটা ইনফরমেশন আমাদের মাথায় আনতে হবে, 25 বছরে কেন মারা গেলেন? কারণ হচ্ছে জন কিটস এর যক্ষা রোগ হয়েছিল, অর্থাৎ টিউবারকুলোসিস রোগে আক্রান্ত হয়ে তিনি 25 বছর বয়সে মারা যান। আর এই 25 বছর বয়সে তিনি অনেক কিছু লিখেছেন। তো সেই সূত্র ধরে তার কিছু উপাধি রয়েছে, গুরুত্বপূর্ণ উপাধি, আমরা এগুলো একটু পড়ব। রোমান্টিক যুগে জন কিটস কে বলা হয়
পিওর পোয়েট বলা হয়, অর্থাৎ বিশুদ্ধ কবি বলতে পারেন। এছাড়াও তার আরো নাম হচ্ছে পোয়েট অফ বিউটি, মানে সৌন্দর্যের কবি, পোয়েট অফ বিউটি বলা হয় তাকে। এছাড়াও রয়েছে তাকে বলা হয় অর্শিপার অফ বিউটি, অর্শিপার অফ বিউটি। এছাড়াও তাকে বলা হয় পোয়েট অফ সেন্সুয়াসনেস, মানে ইন্দ্রিয় গ্রাহ্যতার কবি বলা হয়। সো এই মোটামুটি তার অনেকগুলো উপাধি রয়েছে। এছাড়াও তাকে ম্যান অফ মেডিসিন বলা হয়, ম্যান অফ মেডিসিন বলা হয়। সো আমরা মূলত এই তিনটাই সবচেয়ে বেশি পড়বো, কারণ আমার পরীক্ষার হলে আসলে এগুলোই আসবে। সো জন কিটস সংক্রান্ত মূল তথ্যগুলো আপনারা জেনে গেলেন। এখন তার বিখ্যাত সাহিত্য কর্মগুলো আমরা একটু ধাপে ধাপে পুরোটা দেখাতে যাচ্ছি। তো চলুন সাহিত্য কর্মগুলো দেখে আসি। তবে আবার একটু খেয়াল করেন, এখান থেকে প্রশ্নটা হতে পারে কিভাবে। হ্যাঁ, জন কিটস কোন যুগের? রোমান্টিক যুগে। জন কিটস কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায়? যক্ষা রোগে। জন কিটস কে কোন ধরনের কবি বলা হয়? পোয়েট অফ বিউটি, অর্শিপার অফ বিউটি, পোয়েট অফ সেন্সুয়াসনেস বলা হয়। হ্যাঁ, বা পিওর পোয়েট কাকে বলা হয়? ম্যান অফ মেডিসিন কাকে বলা হয়? এই যে নানান উপাধিগুলো, এগুলো পড়তে হবে। দেখেন, এই সব রাইটারের উপাধিগুলো কিন্তু আবার এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে আলাদা একটা অধ্যায় করা আছে। তো আপনারা চাইলে সেখান থেকেও কনফিউশন ক্লিয়ারের জন্য পড়তে পারেন। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি রোমান্টিক যুগে জন কিটসের সাহিত্যকর্মগুলো আলোচনা। ওকে, আমরা এখন জন কিটসের মূল বিষয়গুলো একটু খেয়াল করি। জন কিটস সংক্রান্ত এই যে আমরা কয়েকটা তথ্য বলেছি আপনাদেরকে, এই তথ্যগুলো মনে রাখবেন। পোয়েট অফ সেন্সুয়াসনেস বলেছি, পোয়েট অফ বিউটি, ওয়ার্শিপার, হ্যাঁ, সেন্সুয়াসনেস। এরপর দেখেন তার উপাধিগুলো আপনি চাইলে, যেহেতু অনেকগুলো উপাধি যাদের মনে থাকতে চায় না তারা এইভাবে মনে রাখতে পারেন আর কি। আমি আপনাদের জন্য সূত্র তৈরি করেছি, যদিও সবার লাগে না সূত্রগুলো। বিউটি নামক পিওর মেডিসিন দিয়ে অর্শিপার কবি কিটস সবার সেন্সুয়াসনেস ফিরিয়ে আনে। দেখেন, কিডস কথাটার সাথে কিন্তু অনেকটাই ম্যাচিং আছে, যে ছোট বেবি কথা। তো ছোট বেবিরা তো সুন্দর হয়, তো সেই দিক থেকেও আপনি মনে রাখতে পারেন জন কিটস হচ্ছে সুন্দরের কবি। তাহলে বিউটি নামক পিওর মেডিসিন দিয়ে অর্শিপার কবি কিটস সবার সেন্সুয়াসনেস ফিরিয়ে আনেন। আরো শর্টে মনে রাখতে পারেন, সৌন্দর্য নামক খাঁটি মেডিসিন দিয়ে সৌন্দর্য পূজারী কবি কিটস সবার সেন্স ফিরিয়ে আনেন। এভাবে আপনি সূত্রগুলো চাইলে মনে রাখার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। মানে যে বিউটি মানে পোয়েট অফ বিউটি, পিওর মেডিসিন কবি, অর্শিপার অফ বিউটি, সেন্সুয়াসনেস, পোয়েট অফ সেন্সুয়াসনেস, এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, দেখি এবার জন কিটসের বিখ্যাত কিছু কবিতা রয়েছে। কবিতাগুলোর মধ্যে রয়েছে ইমিটেশন অফ স্পেন্সর, ওড টু নাইটিঙ্গেল, ওড অন গ্রেসিয়ান আর্ট, ওড টু অটাম, ওড টু মেলানকোলি, ওড টু সাইকি। এই যে বিভিন্ন ধরনের ওড রচনা করেছেন তিনি, এগুলো আপনি চাইলে মনে রাখতে পারেন। মনে রাখবেন এভাবে। দেখুন, সবগুলো কবিতাতে ওড দিয়ে শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ওড দিয়ে শুরু হলেই কি সেগুলো তার? না, সেখানে একটু সতর্ক থাকতে হবে। ওডের পরে টু এবং অন থাকবে, এটা একটা কথা। আরেকটা হচ্ছে, এরপর আপনি মনে রাখবেন ইমিটেশনের জন্য অচাম নাইটিঙ্গেল সাইকি মিলানকোলিকে নিয়ে গ্রিসিয়ানে আর্ন আনতে গেল, বা গ্রিসিয়ানে আর্ন করতে গেল। সো এইভাবে কিন্তু চাইলে মনে রাখতে পারেন। ইমিটেশনের জন্য শরৎকালের যাযাবর গায়ক মানবতার হতাশাকে নিয়ে গ্রীষ্মে মৃত ভস্য রাখার পাত্র আনতে গেল। এখন এই যে এইটা আসলে কি, এটা আমি আপনাদের মনে রাখার সাথে এই উপরের অংশটাকে একটু বাংলা আকারে দিয়েছি, যেন মনে রাখতে পারেন। ইমিটেশনের জন্য অটাম মানে ইমিটেশনের জন্য শরৎকালে, নাইটিঙ্গেল মানে যাযাবর গায়ক পাখি, সাইকি মিলানকোলি, হ্যাঁ, মানে মানবতার হতাশাকে নিয়ে গ্রিসিয়ানে মানে হচ্ছে গ্রীষে মৃত ভস্ম, এই আর্ন মানে হচ্ছে মৃত ভস্ম রাখার পাত্র আনতে গেল। এই আর্ন মানে কি? মৃত ভস্ম বা মৃত্যুর ছাই রাখার পাত্র। সো এগুলো আপনি মনে রাখতে পারেন। এখানে একটা কনফিউশন ক্লিয়ার দিয়েছি, যেটা আপনার জানা জরুরি। সেটা হচ্ছে ওড টু স্কাইলার, ওড টু ওয়েস্ট উইন্ড এবং ওড টু লিবার্টি। এই তিনটা কিন্তু আবার পিবি শেলির। দেখেন, একটু আগে বললাম না যে ওড দিয়ে শুরু হলেই যে আপনি সেটাকে জন কিটস ভাববেন, তা নয়। কারণ ওড দিয়ে তিনটা আছে, কার? পিবি শেলির। ওড টু স্কাইলার, ওড টু ওয়েস্ট উইন্ড, ওড টু লিবার্টি। এই তিনটা আবার কার? পিবি শেলির। সো এই যে কবিতাগুলো, এগুলো সব ওড দিয়ে শুরু করা আছে। আপনারা একটু খেয়াল করে 2-3 বার রিভাইজ করে নেবেন। যাদের কাছে এক্সপার্ট ইংলিশ লিটারেচার আছে, হয়তো বিষয়গুলো মাথায় নিতে পারছেন। এরপর আসেন, তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ রয়েছে, যেমন হাইপেরিয়ন, এন্ডাইমিয়ন। এই দুইটা মনে রাখবেন, হাইপেরিয়ন এবং এন্ডাইমিয়ন। ইসাবেলাও আপনাকে পড়তে হবে। কাব্যগ্রন্থ এগুলো কার? জন কিটসের। লামিয়া এন্ড আদার পোয়েমস, লা বেলা, হ্যাঁ, এই যে লামিয়া আর লা বেলা, এই ছোট্ট অংশটুকু মনে রাখলেই হবে, পুরোটা মনে রাখতে হবে না। পরীক্ষার হলে যদি আসে, আপনি এখান থেকে দেখে উত্তর করতে পারবেন।
তাহলে হাইপেরিয়ান, এন্ডামিয়ন, ইসাবেলা, লামিয়া, লাবেলা। সো এই কটাকে শর্টকাটে আপনি যেভাবে মনে রাখতে পারেন, কিটসের কাব্যগ্রন্থে হাইপার হয়ে লামিয়া, লাবেলা এর সাথে ইসাবেলার বিবাহ অনুষ্ঠান এন্ড করা হয়। লামিয়া, লাবেলার সাথে ইসাবেলা এর বিবাহ অনুষ্ঠান এন্ড করা হয়। এখানে এন্ড সমান সমান এন্ডাইমিয়ন, হ্যাঁ এভাবে আপনি উপর থেকে মিলিয়ে পড়বেন। এন্ড সমান সমান হচ্ছে এন্ডাইমিয়ন, হাইপার মানে হচ্ছে হাইপেরিয়ন, লামিয়া মানে হচ্ছে যেখানে বলছিলাম লামিয়া এন্ড আদার পয়েন্টস, এভাবে। সো আপনি এই বিষয়গুলো একটু খেয়াল করে পড়লেই কিন্তু খুব সহজে উত্তর পাবেন। আরেকটা বিষয়, পরীক্ষার হলে কিন্তু জন কিটস থেকে প্রশ্ন হবে, সো বি কেয়ারফুল, ভালোভাবে বুঝে বুঝে শেষ করবেন। জন কিটসের একটা সনেট রয়েছে, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, এটা পড়বেন। সো দেখেন, এই যে আমি আপনাদেরকে বিভিন্ন মনে রাখার টেকনিক দিয়েছি, এগুলো যাদের সাপোর্ট দরকার মনে হবে তারা ব্যবহার করবেন, যাদের দরকার মনে হয় না তারা পড়েন না, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখেন। আচ্ছা দেখেন, তাহলে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ পড়বেন, উল্লেখযোগ্য কবিতা পড়বেন, আর তার উপাধিগুলো একটু বেশি পড়বেন, ঠিক আছে? এবার দেখি আমরা কিছু উদাহরণ বা এমসিকিউ কিভাবে এখান থেকে প্রশ্ন সেট হতে পারে সলভ করব। কোশ্চেন 1 and 2 যারা পারেন খুব দ্রুত উত্তর করে ফেলেন। কোশ্চেন 1 and 2, কোশ্চেন 1 and 2 একে বলা আছে পয়েট অফ সেন্সুয়াসনেস, মানে ইন্দ্রিয় গ্রাহ্যতার কবি কে? পয়েট অফ সেন্সুয়াসনেস, ইন্দ্রিয় গ্রাহ্যতার কবি হচ্ছে জন কিটস, জন কিটস। 2 নম্বরে বলা আছে এ ফেমাস ইংলিশ পোয়েট হু ওয়াজ প্রফেশনালি নন অ্যাজ ম্যান অফ মেডিসিন, মানে পেশাগত দিক থেকে যাকে ম্যান অফ মেডিসিন বলে ডাকা হয় সে কোন কবি? তার নাম হচ্ছে জন কিটস, মানে ওই যে কিটস বাচ্চা কাচ্চা সুন্দরের কবি। ওকে, আচ্ছা এরপরে দেখেন 3 এবং 4, যারা পারেন উত্তরটা আগে চিন্তা করেন। 3 এ বলা আছে জন কিটস ইজ ড্যান্স পোয়েট, কোন যুগের পোয়েট? তিনি হচ্ছেন রোমান্টিক যুগের পোয়েট। 4 নম্বরে হুইচ কলড পোয়েট অফ বিউটি, পোয়েট অফ বিউটি সৌন্দর্যের কবি ওই যে কিটস, বিউটি মানে কিটস। ওকে, আচ্ছা এইভাবে আপনারা এই প্রশ্নগুলো পড়বেন। একটা জিনিস এখানে দেখেন, 40তম বিসিএস একটা প্রশ্ন আসছে এখান থেকে। 40তম বিসিএস একটা বিষয় হয়েছে, সেগুলো হচ্ছে বেশিরভাগই কোটেশন আসছে। যেমন 5 নম্বর প্রশ্নটা, হোয়ার আর দ্য সং অফ স্প্রিং, আই হোয়ার আর দে, থিংক নট অফ দেম, thou hast thy music too, এখানে হু রোট দিস, কে লিখেছে? দেখেন এইগুলো মূলত বিভিন্ন কবিতা থেকে এনে দেওয়া হয়, কবিতা না জানা থাকলে এগুলো আসলে পারা যায় না, যারা সাহিত্যের স্টুডেন্ট তারা পারে। সো নন সাহিত্যিক যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা খুব বেশি চাপ না নিয়ে আমি যেগুলো পড়াচ্ছি এগুলোই পড়েন, পরীক্ষার হলে এখান থেকে আপনি সর্বোচ্চ কমনটা টিকাতে পারবেন। তো জন কিটস, এটাও লিখেছে কে? জন কিটস। এই লাইনটি টু অচান কবিতার অংশ বিশেষ। এবার দেখেন, এটা 40তম বিসিএস এই লাইন আসছে, 41 বিসিএস বা 43 বিসিএস বা 45 পরবর্তী বিসিএস গুলোতে আবার আসবে এই লাইনটি কোন কবিতার অংশ। এজন্য আপনাকে এই বিশেষ ব্যাখ্যাটা পড়তে হবে। এই লাইনটি হচ্ছে অচান কবিতার অংশ বিশেষ। ক্লিয়ার? মনে রাখবেন কিভাবে? অটাম আর এখানে আছে স্প্রিং, দুইটাই ঋতুর নাম এখানে উল্লেখ আছে। ওকে, আশা করি মনে থাকবে। আচ্ছা এরপরে আরো এমসিকিউ আছে, আমি এতগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, অল্প অল্প কিছু সলভ করাচ্ছি। যেমন কোশ্চেন 8 and 9 কি আছে বলেন? কোশ্চেন 8 এবং 9 এই দুটো একটু সলভ করেন। আটে বলা আছে ওচ অন এ গ্রাসিয়ান আর্ন, এটা অবশ্যই জন কিটস। কিটস বিলং টু ড্যান্স সেঞ্চুরি, কোন সেঞ্চুরি ছিলেন? দেখেন আমরা বলছি রোমান্টিক পিরিয়ড হচ্ছে মূলত সময়কাল ছিল 1798 থেকে 1832, আর 1832 মানে কি? 1832 মানে সেটি মূলত 19 শতক। এখন প্রশ্ন করেছে কিটস কোন যুগের কবি ছিলেন। দেখেন ব্যাখ্যাটা একটু পড়ি। জন কিটস 1795 সালে জন্মগ্রহণ করেন এবং 1825 সালে তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ 18 সেঞ্চুরি যদি না থাকে তাহলে 19তম সেঞ্চুরি আনসার করা যাবে। তবে 19তম সেঞ্চুরিতে তিনি সাহিত্য রচনা করেছেন। বাট এখানে বলছে কিটস কোন যুগের কবি ছিলেন। দেখেন ওনার জন্ম হচ্ছে 1795, তো জন্ম অনুযায়ী যদি হিসাব করি তাহলে আনসার করতে হবে হচ্ছে 18 সেঞ্চুরি। আর যদি তার কর্ম অনুযায়ী হিসাব করি তাহলে আনসার করতে হবে 19 সেঞ্চুরি, 19 শতক। সো তিনি দুই যুগেই পড়েন। পরীক্ষার হলে যদি দুইটাই থাকে তাহলে আপনারা অবস্থা বুঝে আনসার করবেন। তবে এই ক্ষেত্রে আমরা উত্তর করব আগে 18 সেঞ্চুরি, না থাকলে 19 সেঞ্চুরি। ওকে, আচ্ছা এরপর আসি কোশ্চেন 10 এবং 11। কোশ্চেন 10-11, 10 এ বলা আছে জন কিটস ইজ প্রাইমারিলি এ পোয়েট অফ, জন কিটস সাধারণত কিসের কবি ছিলেন? পোয়েট অফ বিউটি। হু ইজ কল্ড দ্য পোয়েট অফ বিউটি ইন ইংলিশ লিটারেচার, একদম সহজ, জন কিটস। এগুলো লাগবে না।
12 নম্বর পয়েট অফ রোমান্টিক এজ, রোমান্টিক যুগের কবি কে? খুব সহজ, জন কিটস। হু ইজ দ্য অথর অফ এন্ডাইমিয়ন, এন্ডাইমিয়ন, হাইপেরিয়ন এগুলো কে লিখছেন? এন্ডাইমিয়ন, জন কিটস। আচ্ছা, অড টু এ নাইটিঙ্গেল রিটেন বাই জন কিটস, অড টু ওয়েস্ট উইন্ড কে লিখছে? জন কিটস। এই যে ওড সংক্রান্ত যে কয়েকটা লেখা ছিল এগুলো একটু মাথায় রাখবেন, তিনটা ওড পিবি শেলি বাদ দিয়ে বাকিগুলো মোটামুটি জন কিটসের। মনে রাখার স্বার্থে এইভাবে আপনারা খেয়াল রাখতে পারেন। আচ্ছা, এরপরে আমি একটু এগিয়ে যাচ্ছি, এগুলো মোটামুটি সবই পারবেন। এখানে দেখেন 21 এবং 22 নম্বর প্রশ্নটা। 21-এ বলা আছে কোন কবি যক্ষা রোগে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে জন কিটস। যক্ষা রোগে মারা গেছেন কে বলেন? জন কিটস। 22 নম্বরে বলা আছে ওড টু অটাম ওয়াজ রিটেন বাই, ওড টু অটাম ওয়াজ রিটেন বাই, হ্যাঁ এই যে অটাম নিয়ে লিখেছেন কে? জন কিটস। আশা করি এটাও মনে থাকবে সবার। আচ্ছা, এই ছিল মোটামুটি জন কিটস এর মূল বিষয়গুলো। আরো আছে, দেখেন জন কিটস এর একটা বলেছিলাম যে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস রুম একটা কবিতা ছিল, এই কবিতা দেখেন ইন্টারমিডিয়েট বইতে ছিল, এটি আপনারা চাইলে দেখতে পারেন, না চাইলে দরকার নাই, কারণ এগুলো থেকে প্রশ্ন তেমন হয় না। তারপরে এগুলো এক্সপার্ট ইংলিশ লিটারেচার দেওয়া ছিল, তাই আপনাদেরকে দেখালাম। সো আপনারা এগুলো একটু পড়ে রাখবেন। আর লাস্ট প্রশ্ন দেখাচ্ছি, জন কিটস থেকে দুটি পড়বেন। দ্য ওয়ার্ড বার্ডস, বার্ডস মানে হচ্ছে চারণ বা কবি, এটি বার্ডস চারণ বা কবি অর্থে ব্যবহার করা হয়। সো বার্ডস এখানে বানান কিন্তু আলাদা, BARDS বার্ডস, হ্যাঁ, আর এটা হচ্ছে পোয়েট। The word Darien refers, the word Darien refers, Darien ওয়ার্ডটি কি রেফার করে? এটা রেফার করে হচ্ছে আপনার the isthmus of Japan। দেখেন isthmus অর্থ হচ্ছে সংকীর্ণ ভূখণ্ড যার উভয় পাশে পানি বহমান, যার উভয় পাশে পানি বহমান। সো এই Darien শব্দটা মোটামুটি ছিল হচ্ছে আপনার এই এখানে যে আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস রুম। সো এই অংশটা আপনারা খুব বেশি না পড়লেও হবে, আপনারা জন কিটস এর প্রথম অংশের দিকে আমি যে আলোচনা করেছি সেগুলো পড়বেন, আশা করি এতেই আপনাদের জন্য যথেষ্ট হবে। সবাই অনেক ধৈর্য ধরে পুরো রোমান্টিক পিরিয়ডের আলোচনাটা দেখার জন্য অনেক ধন্যবাদ দিচ্ছি সবাইকে। আর সেই সাথে আপনাদেরকে বলছি রোমান্টিক যুগ যেমন অনেক বিস্তারিত আলোচনা করলাম, এখানে ইম্পর্টেন্ট যে রাইটার গণ রয়েছেন তাদের আলোচনা করেছি, আপনারা এই রাইটারদের আলোচনাগুলো নিয়মিত বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি এখান থেকে যা প্রশ্ন আসবে কমন পাবেন। আর রোমান্টিক পিরিয়ড সহ অন্যান্য পিরিয়ডে এরকম পিরিয়ড ভিত্তিক এবং মজাদার আলোচনা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের এক্সপার্ট ইংলিশ আড্ডা ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখবেন। এছাড়াও আমরা এই আলোচনাগুলো যে বই থেকে করেছি সেই বইটি আপনারা পড়বেন বা পড়ার চেষ্টা করবেন, এতে আশা করি বিশেষ সহ অন্যান্য পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন কমন পাবেন। সো আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো সম্পূর্ণটাই আমরা সংগ্রহ করেছি এক্সপার্ট ইংলিশ লিটারেচার বই থেকে। তো সবাইকে আহ্বান করে এখানে শেষ করছি যে আপনারা এই বইটা পড়বেন এবং আমাদের ক্লাসগুলো দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।